ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু আ নিউ ক্লাস ফ্রম এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ব্রট ইউ বাই 10 মিনিট স্কুল। এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের ইনস্ট্রাক্টর ইমরান মুস্তফা ভাই এবং তার সাথে আমি আছি রিফাত। আজকের সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান এবং আজকে প্রশ্নোত্তর পর্ব। তোমরা ওয়েব অ্যাপে যে প্রশ্নগুলো করেছিলে তার উত্তর দেওয়া হবে আজকে। এবং আজকের অধ্যায়টি হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। তো আমরা কিছু সময় ওয়েট করব যাতে সবাই একসাথে ক্লাসটি করতে পারি। তো তোমরা এতক্ষণে কমেন্ট করতে থাকো যে কে কোন জায়গা থেকে, অ্যাজ অলওয়েজ কোন জায়গা থেকে ক্লাস করছো বলতে থাকো। আমরা একটু পরে ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। অনেকেই বলতেছে আলহাজ ইসলাম ফ্রম পাবনা, মোহাম্মদ ফাহিম ফয়সাল, মাহতামুন হক ফাহিম মেনশন দিচ্ছেন আর কি। আর নুরুন্নাহার শিমু, শ্রেয়া ফ্রম ঢাকা, ওয়েলকাম। তাহমিনুল ইসলাম হিমেল ফ্রম চিটাগাং, ফাতেমা সরকার ব্রাহ্মণবাড়িয়া, নির্মল পল চৌধুরী টাঙ্গাইল, মাখন চন্দ্র বিশ্বাস ফ্রম কিশোরগঞ্জ। তোমার নাম ভুল করছি নাকি? ভুল বলে আই এম সরি। পারভিন আক্তার মিরপুর ঢাকা, তাসনিম ফেরদৌস ঢাকা। হ্যাঁ, অনেকে চলে আসছে। 108 জন। আমরা আরেকটু ওয়েট করব। ওকে। হ্যাঁ, তোমরা আরেকটা কাজ করতে পারো, যারা যারা কোর্সটি নিয়েছে তাদের সবাইকে একটু নোটিফিকেশন মানে মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। অনেকের কাছে নোটিফিকেশন নাও যেতে পারে, ফেসবুকে গ্লিচ হয় মাঝে মাঝে। হ্যাঁ, অনেকেই জয়েন করেছে, 117 জন জয়েন করেছে। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, শুরু করে দিন। আচ্ছা, ঠিক আছে। সবার প্রথমে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করছি। তোমরা আসলে প্রথম আমাদের যে ফিজিক্সের দুটো ক্লাস হলো, ভৌত রাশি এবং তার পরিমাপের উপর, সেখানে থিওরি ক্লাসের উপর ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের একটা ম্যাথমেটিক্যাল ক্লাস হয়েছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এন্ড ফাইনাল গাইডলাইন। তো তার উপর বেস করে দেখা গেছে ওই দিন আমাদের সময় স্বল্পতার কারণে বা তোমাদের থেকে আমাদের যে ফিডব্যাকটা সেটা তখন সাথে সাথে নেওয়া যায়নি। তো তোমরা অনেকে অনেক রেসপন্স করেছো, অনেকে নিজের প্রবলেম গুলো এখানে দিয়েছো। তো ওই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তোমরা প্রবলেম দিলেই তোমাদের প্রবলেম সলভ হবে। তো এটা মনে রাখবা যে স্টেপটা আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছি, ফার্স্ট স্টেপ আমরা নিয়ে নিয়েছি। তোমাদের জন্য সবকিছু মডেল তৈরি করা আছে, সব প্ল্যাটফর্ম তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি এখন টাকা দিয়ে পে করে এখানে চলে আসছো। সো এখন তোমার যেটা কাজ হবে, এই প্ল্যাটফর্ম থেকে যত কিছু আছে সবকিছু নিয়ে যাওয়া। ঠিক আছে? সো তোমার কাজ হবে, তোমার যত প্রবলেম আছে তুমি এখানে 1,000 টাকা দিয়ে তোমার যত প্রবলেম গুলো আছে, শুধু আমার ফিজিক্স না, যে কোনো প্রবলেম আছে, তুমি জাস্ট সকল প্রবলেম তুমি এখানে জাস্ট দিয়ে প্রবলেম গুলো সলভ করে নিয়ে যাবা। সো আমি এটা তোমাদের থেকে এক্সপেক্ট করব যে তোমরা আসলে তোমাদের প্রশ্নগুলো দিবা এবং সকল প্রশ্ন সলভ করে নিবা। ঠিক আছে? আর আমরা এই যেভাবে, যেমন আমি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায়ে যে প্রবলেম গুলো ছিল তোমরা যেগুলো সাবমিট করেছিলা, তো সেটা রেসপেক্টে সেই প্রবলেম গুলো আজকে নিয়ে আসছি, তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিব এবং এভাবে চলতে থাকবে সামনে। তোমরা এখন গতি চ্যাপ্টারটা করতেছো, কাজ ক্ষমতা শক্তি করবে, আর অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো তোমরা করছো। সো আমার রেকমেন্ডেশন হবে যে এই প্ল্যাটফর্ম থেকে যত বেশি নিয়ে নেওয়া যায়, ঠিক আছে, যত বেশি কিছু তুমি নিয়ে যেতে পারো, এটা তোমার জন্য বেনিফিট মানে উপকারে দিবে। ঠিক আছে? সো তোমরা এভাবে কোশ্চেন গুলো করবা। তোমরা অনেকে জানো না যে কিভাবে আসলে কোশ্চেন করতে হয়, এটা অলরেডি অফার দেখিয়ে দিয়েছিল তোমাদের, যে তোমাদের একটা ওয়েব ইন্টারফেস দিয়ে দেওয়া হয়েছে। তো ওই ওয়েব ইন্টারফেসে গিয়ে তোমরা ওখানে সাবজেক্ট চুজ করে, তোমার চ্যাপ্টার চুজ করে, তারপর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তুমি সেই কোয়েশ্চেনের ছবি তুলবা, ছবি তুলে ওখানে তোমার কথা লিখে তুমি সাবমিট করে দিবা। এতে কি হবে, ওই টিচারের কাছে কোয়েশ্চেন গুলো চলে গেল
তো ওই টিচার কোনো একটা এরকম এক্সট্রা ক্লাস নিয়ে বা ক্লাসের মধ্যেই তোমাদের ওই সলিউশন গুলো দিয়ে দিবে। তো অনেকে হয়তো কোশ্চেন দিতে পারো নাই, অনেকে হয়তো জানো না, তো তোমাদের বলবো যে এইভাবে তোমরা কোশ্চেন গুলো দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু ভর্তি হয়ে গেছো এখন এখান থেকে যা কিছু পারো সব কিছু তুমি সলভ করে নিবা। তো আমরা বেশি কথা না বলে শুরু করি। আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি ইমরান মুস্তফা ফ্রম সিএসই বুয়েট। তো চলো বন্ধুরা আমরা আমাদের প্রবলেম সলভিং গুলো শুরু করে দিই। আর ইন দ্য মিন টাইম তোমরা যদি কোনো কিছু মিস করে থাকি আমি, তো আমাকে কমেন্টে জানাতে পারো। কমেন্টে জানাবা যে ভাই এই প্রবলেমটা বা এটা কি হতে পারে। আমি কমেন্ট পড়ে পড়ে বা আমাদের সাথে আমাদের হোস্ট আছে ও আমাকে কমেন্ট গুলো জানাবে, বা আমি নিজেও দেখতেছি কমেন্ট, তো সেই কমেন্ট গুলো তোমাদের থেকে নিয়ে আমরা প্রবলেম সলভ করে দিব। সো আশা করি সবাই ক্লাসটা এনজয় করবা, বা তোমাদের প্রবলেম গুলো যেহেতু সলভ হচ্ছে এটা ইন্টারেস্টিং ক্লাস। এখানে কোনো এত কিছু বোঝানোর নাই, জাস্ট তোমাদের প্রবলেম গুলো সলভ হবে। সো যারা যারা কোয়েশ্চেন করেছো তাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই। আর যারা যারা কোশ্চেন করো নাই তারাও আসলে দেখে ফেলো, কারণ এই প্রবলেম গুলো কোনো একটা স্টুডেন্টের হয়েছে মানে তোমারও হতে পারে। ঠিক আছে, সো আই থিঙ্ক তুমি সলিউশনটা দেখলেও তোমার জন্য একটু মানে হেল্পফুল হবে। ঠিক আছে, ওয়েল ঠিক আছে, আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা জানাবা। আর সবাই অনেক সালাম দিয়েছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসটা দেখো। আর ফুল স্ক্রিন করা যাচ্ছে না বিকজ এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেশিও। হ্যাঁ, আমার আইপ্যাডে এই রেশিওটাই ম্যাক্সিমাম, এর বেশি আমি নিতে পারছি না। সো এটা সমস্যা হওয়ার কথা না, আমি সবকিছুই মোটামুটি তোমাদের দেখাবো। আর যদি কিছু না বোঝা যায় সেক্ষেত্রে অবশ্যই জানাবা, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রথম প্রবলেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা স্কেল দেওয়া আছে এবং নিচে ছোট একটা স্কেল দেওয়া আছে। এখানে একটা স্কেল দেওয়া আছে, বড় একটা স্কেল, এবং সেই স্কেলের নিচে ছোট একটা স্কেল দেওয়া আছে। তো ছোট একটা স্কেল দেখে আসলে বোঝা যাচ্ছে যেহেতু এটা একটা ছোট স্কেল, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এবং উপরের যে স্কেলটা আছে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, ঠিক আছে, বা প্রধান স্কেল। তাহলে এখানে আমরা এখানে একটা অবজেক্ট রেখেছি, ছবিটা ঘোলা এসেছে, তাও আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের একটা অবজেক্ট রাখা আছে, একটা স্কেল বা কোনো একটা বস্তু, লাঠি। সেই লাঠিটা দিয়ে আমার এই পাশে ভার্নিয়ার স্কেলটা একদম লাঠির মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে মাপামাপি করবো এখন, যে মাপবো যে কতটুকু আসলে আমার এই লাঠিটার দৈর্ঘ্য কতটুকু। তো তোমরা দেখতে পাচ্ছ যে লাঠিটা এই প্রধান স্কেলের কোন দাগটাকে জাস্ট ক্রস করেছে। প্রধান স্কেলের কোন দাগটাকে আমার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ জাস্ট ক্রস করেছে। তোমরা জানো এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ হচ্ছে এটা। এবং যদি আমরা গোনা শুরু করি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি গোনা শুরু করে দিই। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.1, 2, 3, 4। আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট আসলে 4 এর কাছে যায়নি, 4 এর আগেই শেষ হয়ে গেছে। তাহলে 3.1, 2, 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কেলটা, ভার্নিয়ার স্কেলটা আমার মূল স্কেলের 3.3 দাগটাকে জাস্ট ক্রস করেছে। ঠিক আছে, 3.3 দাগটাকে জাস্ট ক্রস করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমার প্রধান স্কেল পার্ট, আমাদের প্রধান স্কেলের পার্ট কি ছিল আমরা জানি, ভার্নিয়ার স্কেলের পার্ট যেটা আমরা যেভাবে বের করি সেটা নিয়মটা কি ছিল, যে দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু আমরা এল প্লাস ভি ইন্টু ভিসি, এটা এভাবে বলতে পারি। যেখানে এলটা ছিল আমার প্রধান স্কেল পার্ট, তাহলে এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 3.3। তাহলে আমরা এটা বলে দিই যে এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে আমার 3.3 সেন্টিমিটার, বা তুমি বলতে পারো 33 মিলিমিটার, প্লাস ভি ইন্টু ভিসি। এখানে ভি হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তোমরা জানো ভার্নিয়ার সমপাতনটা কি, ভার্নিয়ার স্কেলের যে দাগটা আমার মূল স্কেলের কোন একটা দাগের সাথে একদম মিলে যাবে। সবগুলো দাগ দেখা যায় এপাশ ওপাশ একটু কাছে দূরে থাকে, বাট যে দাগটা ভার্নিয়ার স্কেলে, যে দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে একদম মিলে যাবে, দ্যাট ইজ কল্ড আওয়ার ভার্নিয়ার সমপাতন। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন কত দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখছো না, তোমাদের যখন স্লাইডটা দিয়ে দেওয়া হবে, অবশ্যই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তো আমার উপর ভরসা রাখতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোন দাগটা মিলেছে, প্রথম দাগটা অবশ্যই মিলে নেই, 0 মিলে নাই, 1 মিলে নাই, 2, 3 এগুলো কোনোটাই মিলতেছে না। বাট আমি দেখতে পাচ্ছি 5, 6, 7, এই যে 7 দাগটা হয়তো একদম মিলে গেছে। 7 দাগটা হয়তো একদম মূল স্কেলে কোন একটা দাগের সাথে মিলে গেছে, তাহলে আমাদের ভার্নিয়ার সমপাতন কত, 7। এবং এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি একটু পরে আবার বোঝাবো। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের টোটাল দাগ সংখ্যা হচ্ছে 10টা, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে হবে 0.1, বা আমরা বলতে পারি ভিসি এর জন্য আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা। তাহলে এখানে 10 তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, তাহলে এটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে 7 ইন্টু 0.1। তাহলে তোমরা এখানে যদি ভ্যালুটা বসাও তাহলে কত আসবে দেখো তো। আই থিঙ্ক আমাদের কি হয়েছে, লেটস সি, 3.3 প্লাস 7 ইন্টু 0.1, তাহলে এখানে কত আসতেছে, এখানে তো 4 চলে আসতেছে, 4 চলে আসতেছে।
4 চলে আসতেছে, তাহলে তো আমাদের এখানে কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলো তো? এখানে ঝামেলাটা হচ্ছে আমরা এখানে যে 3.3টা নিয়েছি, এটা আসলে কি ছিল? এটা আসলে সেন্টিমিটারে ছিল। এটা আসলে সেন্টিমিটারে ছিল, আর আমরা এখানে ক্যালকুলেশন করেছি কি মিলিমিটারে। সো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবা, সেন্টিমিটার কি মিলিমিটার কি, এখানেই অনেকের ভুল হয়। ঠিক আছে, জাস্ট একটা সেন্টিমিটার টু মিলিমিটার কনভার্সনের কারণে ভুলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 3.3 যেহেতু নিয়েছি, দিস ইজ সেন্টিমিটারে আমরা ক্যালকুলেট করেছি, তাহলে সেন্টিমিটারটাকে তোমাকে হয়তো মিলিমিটারে নিয়ে যেতে হবে, আর নয়তো আমরা যেটা করতে পারি, ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা আছে মিলিমিটার, সেটাকে আমি সেন্টিমিটার নিয়ে যেতে পারি। তাহলে ইটস আপ টু ইউ, তোমরা আসলে যে কোনো একটাই করতে পারো। তো আমি যেহেতু এটা 3.3 নিয়েছি, আমরা জানি যে ভ্যালুটা কত, আমরা জানি 10 সেন্টিমিটার, আমরা জানি 10 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু কত, 0.1 মিলিমিটার, বা আমরা বলতে পারি 1 মিলিমিটার সমান সমান 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। আমি মুছে দিই লেখাটা। আচ্ছা মুছে তো, আচ্ছা দাঁড়াও দেখি মুছে দিতে পারি কিনা, ইরেজারটা নেই। হ্যাঁ, মোছা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা জানি 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 মিলিমিটার। অনেকে তোমরা বলেছিলে যে মিলিমিটার মিটার এই এসআই ইউনিট কনভার্সনের ব্যাপারটা তোমাদের কাছে ঝামেলার মনে হয়, তাহলে আমি বলবো যে একটু প্র্যাকটিস করতে হবে, একটু জানতে হবে, হ্যাঁ, যে কোন জিনিসটা কি জানতে হবে। তাহলে এখানে 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 মিলিমিটার, তাহলে মিলিমিটারে যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। কেন? জাস্ট বিকজ 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 মিলিমিটার, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। তাহলে আমরা যখন সেন্টিমিটার থেকে মিটারে যাব, তখন প্রতিটা সেন্টিমিটারকে আমি 10 দিয়ে গুণ দিব। তোমাকে যদি বলা হয় 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু কত মিলিমিটার, তাহলে আমরা কি করব, 5 সেন্টিমিটারকে আমরা যখন 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তখন এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, আমাদের মিলিমিটারে চলে যাবে। তাহলে আমরা সেন্টিমিটার টু মিলিমিটারে গেলে মাল্টিপ্লাই করি, এবং আমাদের যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হয়, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাচ্ছি যেহেতু, তাহলে আমি 10 দিয়ে ভাগ করে দিই, বা আমি এখানে যেটা বলতে পারি 1/10। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। তাহলে আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার আসে 3.3 প্লাস এখানে আমাদের 7 ইন্টু 0.1 ইন্টু 1/10, বা এটা আসলে 0.1, তাহলে এটা আমাদের কত আসে 3.37। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে 3.37 সেন্টিমিটার। সো আই থিঙ্ক তোমরা আইডিয়াটা ধরতে পারছো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কয়টা ভুল হলো, আমি কিন্তু এখানে ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে প্রথমত আমাদের দেখতে হবে ভার্নিয়ার স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট কত। এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 3.3। কিভাবে বুঝলাম, এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা আমার জাস্ট প্রধান স্কেলের 33 মিলিমিটার দূরে গিয়ে 33 মিলিমিটার যে দাগটা ছিল সেটাকে ক্রস করেছে। ঠিক আছে, ফাইন। ওয়েল, এরপর হচ্ছে ভার্নিয়ার সমপাতন তো আমরা অবশ্যই এক্সপ্লেন করলাম, এবং ভার্নিয়ার ধ্রুবকটা এক্সপ্লেন করে ফেললাম। এখানে ভার্নিয়ার ধ্রুবক নিয়ে আমি একটা প্যাচ দিব তোমাদের একদিন কোশ্চেন পড়েছে, সেই কোশ্চেনগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, যে এখানে কিন্তু অনেক প্যাচাতে পারে। গত ক্লাসে তোমাদের একটু সহজভাবে বুঝিয়েছিলাম, আজকে হয়তো একটু প্যাচ আপ। ফাইন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়ে আসছে। আচ্ছা, এখানে আমি যদি একটু কমেন্ট গুলো দেখি, কি করছো, v is equals to 7 কিভাবে হলো, ভাইয়া বুঝতেছি না, v equal to 7 হয়েছে কিভাবে। ওকে ফাইন, আমি v দিয়ে ভিটাকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, আগের স্লাইডে চলে যাই। এখানে v দিয়ে আমি বলছি v হচ্ছে ভার্নিয়ার সমপাতন। নামটা কি, v দিয়ে আমি বলছি v হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আমি এখানে লিখে দেই, v stands for ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার সমপাতন মানে কি, ভার্নিয়ার স্কেলে অনেকগুলো দাগ আছে, তো কোন একটা দাগ দেখা যাবে আমার মূল স্কেলের অনেকগুলো দাগ আছে, তো মূল স্কেলে কোন একটা দাগের সাথে ভার্নিয়ার স্কেলের কোন একটা দাগ মিলে যাবে। তো একটু খেয়াল করে দেখো, এইখানে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা, ভার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে এখানে টোটাল, তো এখানে 7 নাম্বার দাগটা এই যে মূল স্কেলের এই দাগটার সাথে একদম টোটালি খাপে খাপ মিলে গেছে। তাহলে মূল স্কেলের এই একটা দাগের সাথে ভার্নিয়ার স্কেলের কততম দাগ মিলেছে, ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা, এই জন্য ভি এর মানটা 7 হয়েছে। ঠিক আছে, এখানে ভার্নিয়ার স্কেলে আরো অনেকগুলো দাগ ছিল, 0 দাগ, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, বাট কোনো দাগই আমার মূল স্কেলের কোন একটা দাগের সাথে একদম অ্যাকুরেটলি মিলে নাই। হয়তো এইভাবে গেছে, হয়তো এইভাবে গেছে, হয়তো এইভাবে গেছে, একটু কাছাকাছি গেছে, বাট ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা মূল স্কেলের কোন একটা দাগের সাথে একদম অ্যাকুরেটলি মিলে গেছে, অ্যাকুরেটলি সমান সমান, এই জন্য ভি এর মান 7 হয়েছে। আই থিঙ্ক এখন ক্লিয়ার হয়ে গেছে। ওয়েল, থ্যাংক ইউ এভরিওয়ান, এভাবে কোশ্চেন করবা, আমি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব।
হোয়াট হ্যাপেন, ক্লাসে জয়েন করার জন্য মিনিট মেনশন দিলাম, ফাইন। আমার কমেন্টস দেখতেছেন না কেন? সুমাইয়া আফরিন, সবার কমেন্টই দেখতেছি। মেবি নেট প্রবলেম। 3.37 মিলিমিটার। আচ্ছা ঠিক আছে, এখানে 3.37 মিলিমিটার কেন দিয়েছো? ফারহান তানভীর মাহমুদ, এখানে অ্যান্সার বলতেছো তুমি 3.37 মিলিমিটার। কখনোই না, মিলিমিটার না। এই যে বললাম ইউনিটে তোমাদের প্যাচ লাগবেই, কেউ না কেউ ইউনিটে প্যাচ লাগাবাই। 3.37 তো মিলিমিটার না, এখানে 3.37 সেন্টিমিটার পেয়েছি আমরা অ্যান্সার। কেন? কারণ সবগুলো আমরা সেন্টিমিটারে নিয়েছি। এখানে 3.3 এটাও সেন্টিমিটারে নেয়া, তারপর এই যে এই মানটা এটাও কিন্তু আমরা সেন্টিমিটারে নেয়া। কেন? কারণ এই যে 1/10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 1/10 দিয়ে যখন মাল্টিপ্লাই করেছি, বা বলতে পারো এই মিলিমিটার ভ্যালুটাকে 10 দিয়ে ভাগ করেছি, তখন আমি সেটা সেন্টিমিটারে চলে গেছে। ওয়েল, এভাবে জানাতে থাকো বার্নিয়ার সমাপাতন। ওকে ভাইয়া বুঝেছি, ভাইয়া বুঝেছি। আহনা বলতেছো ভাই আর ক্লাস করব না। ঠিক আছে, ক্লাস করিও না, কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম তারাই ক্লাস করো। আর এটাই তো কথা, যারা পারবা তারা কেন ক্লাস করবা, ঠিক না? ক্লাস তো সবার করার দরকার নেই। যাদের প্রবলেম হবে তারাই ক্লাস করবা। আর যাদের দরকার নেই তারা গিয়ে বাসায় গিয়ে এখন গিয়ে অন্য কিছু সলভ করো, যে কোনো কিছু পড়তে পারো। আমার ক্লাসই করা লাগবে এমন কোনো কথা নাই। ভার্নিয়ার স্কেল থেকে নিব সংখ্যা। সংযুক্তা সেনগুপ্তা বলতেছো ভার্নিয়ার স্কেল থেকে নিব সংখ্যা। হ্যাঁ, ভার্নিয়ার সমপাতনটা ভার্নিয়ার স্কেল থেকে নিবা, যে ভার্নিয়ার স্কেলের কততম দাগ মিলে গেছে, ওই দাগটাই হবে, ওই মানটাই হবে আমার ভার্নিয়ার সমপাতন। ভাইয়া বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো বললেন। হ্যাঁ, জাস্টিস ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস। হ্যাঁ অবশ্যই, তোমাদের জন্য জাস্টিস হবে না কেন? তোমরা কি দোষ করছো, কি দোষ করছো? ওয়েল, ওই যে আমি বলে দিচ্ছি জিনিসটা, যে তোমাকে এখানে ভি কে বলতে পারো যে দাগটা মিলে গেছে, আর আমরা এলটাকে বলতে পারি কি মেইন স্কেল রিডিং, MSR দিয়ে বলা হয় এটাকে। আর ভার্নিয়ার সমপাতনের সাথে ভার্নিয়ার ধ্রুবক গুণ করে যেটা পাওয়া যায়, এই পুরোটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল রিডিং। এটাকে VSR ও বলা হয়, VSR, ভার্নিয়ার স্কেল রিডিং। অনেক বই অনেকভাবে রিপ্রেজেন্ট করা আছে। ফাইন, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরো কিছু কোশ্চেন আসতেছে। ফার্স্ট চ্যাপ্টার এল কি? এল হচ্ছে লেন্থ, এল হচ্ছে টোটাল লেন্থ। আমি এই ভিতরে এখানে একটা লাঠি আছে, এখানে একটা লাঠি আছে, সেই লাঠিটার দৈর্ঘ্য বের করতে চাচ্ছি ভার্নিয়ার স্কেল দিয়ে। ঠিক আছে, এল হচ্ছে লেন্থ। আপু তুমি, আচ্ছা ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন ভাইয়া সিএম হবে? হ্যাঁ, সেন্টিমিটার হবে। ভেরি গুড, এগেইন থ্যাংক ইউ সো মাচ প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। নেট প্রবলেম মেবি। ভাইয়া ভিসি, থ্যাঙ্কস ভাইয়া, বুঝেছি। ক্লিয়ার, দেখতে পাচ্ছি না স্ক্রিন। অ্যান্সার 4 আছে। হ্যাঁ, এই যে অ্যান্সার 4 আসে, বলছিলাম কেন অ্যান্সার 4 আসবে। তুমি যদি এখানে 1/10 দিয়ে মাল্টিপ্লাই না করো, এই যে এখানে মিলিমিটারকে সেন্টিমিটারে না নাও, তাহলে 40 আসবে। ঠিক আছে, 4 আসবে আর কি। ঠিক আছে, সো ওখানে এটা ভুল করা হতে পারে, ভুল করতে পারো। ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আমরা সামনে টপিকে যাই। হ্যাঁ, আরো কিছু আমরা অনেক কথা বলবো, আমরা সামনে যাই। প্রবলেম সলভ করবো আজকে, প্রবলেম সলভ করবো। There are two vernier calipers, both of which have 1 centimeter divided into 10 equal divisions on the main scale. তাহলে এখানে প্রথম কথাটা বলা আছে, প্রথম লাইনটা আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করে দিই, সো দ্যাট না দেখা গেল যাতে বুঝতে পারো। প্রথম লাইনটা বলতেছে আমাদের একটা মেইন স্কেল আছে, যে মেইন স্কেলে প্রতিটা সেন্টিমিটার 10টা ভাগে ভাগ করা, 10টা ইকুয়াল ভাগে ভাগ করা মেইন স্কেলের। স্বাভাবিক, আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, স্বাভাবিক। The vernier scale of one of the calipers C1 has 10 equal divisions that corresponds to 9 main scale divisions. Fine, একটা ভার্নিয়ার স্কেল আছে যেটাকে আমরা C1 বলছি, এই যে এখানে C1। এই C1 ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ আমার মূল স্কেলের 9টা ভাগের সমান। The vernier scale of the other caliper C2, আরেকটা আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স আছে, ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স আছে C2, সেটার মধ্যে যেটা হচ্ছে has 10 equal divisions that corresponds to 11 main scale divisions. এইখানে কিন্তু সুন্দর একটা ভালো একটা কোশ্চেন আসছে। একটা স্কেল স্বাভাবিক স্কেলের মতোই, স্বাভাবিক ভার্নিয়ার স্কেলের মতোই, যে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ মূল স্কেলের 9টা ভাগের সমান। বাট আরেকটা স্কেল যেটা দ্বিতীয় স্কেল, সেখানে ঝামেলা করে দিছে। সেখানে বলতেছে ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ মূল স্কেলের 11টা ভাগের সমান। তাহলে এইখানেই কিন্তু আমাদের বেসিকটা লাগবে। ফাইন, এরপর আমরা কোশ্চেনে যাই, সামনে যাই। তাহলে বলা হচ্ছে the reading of the two calipers are shown in the figure. The measured values in centimeter by caliper C1 and C2 respectively are. আচ্ছা এখানে তো, হ্যাঁ তাহলে এখানে আমাকে হয়তো বলতেছে যে কোন ভ্যালুটা সত্য হবে। হ্যাঁ, কোন মানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার সেন্টিমিটারে। এখানে কিন্তু ইউনিট কিন্তু এক জায়গায় বলে দিয়েছে উপরে সেন্টিমিটার, সো এইটা মাথায় রাখবা। সেন্টিমিটার হিসাব করবো, নট মিলিমিটারে।
তাহলে প্রথম স্লাইড ক্যালিপারটা যদি আমরা চিন্তা করি C1, এখানে দেখতে পাচ্ছি এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা ঠিক কোন দাগটাকে ক্রস করেছে বলতে পারো? আমরা দেখি গুনি 2.1 2 3 4 5 6 7 8 আমরা দেখতে পাচ্ছি প্রথম স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের 2.567 নাকি 8 দেখো তো 5678 হ্যাঁ মূল স্কেলের 8টা দাগ 2.8 দাগকে অতিক্রম করতেছে। তাহলে আমি বলতে পারি এখানে আমাদের মেইন স্কেল রিডিং কত হবে? তোমরা সবাই জানো C1 এর ক্ষেত্রে L is equals to তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা তো তোমরা সবাই জানো L is equals to আমরা বলছি যে কোনো একটা কি দিব এটাকে যে কোনো একটা নাম দিতে পারি, হ্যাঁ ধরো L ড্যাশ দেই প্লাস V ইন্টু VC। তাহলে ভার্নিয়ার আমরা কালারটা চেঞ্জ করে দিই সো দ্যাট তোমরা বুঝতে পারো। তাহলে এখানে L ড্যাশটা কত? প্রধান স্কেলের পার্টটা কত হবে? প্রথম ভার্নিয়ার স্কেলের জন্য 2.8, তাহলে 2.8 প্লাস ভার্নিয়ার সমপতন। তাহলে এখানে সমপতন বের করতে হবে তোমাদের আগের কোশ্চেনটা যে কোন দাগটা মিলে গেছে, ভার্নিয়ার স্কেলে কোন দাগটা মিলে গেছে। চলো লেটস ফাইন্ড আউট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 দাগটা মিলে নাই 1 2 3 4 5 6 7 এই দেখো এখানেও কিন্তু এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি 7 দাগটা মিলে গেছে। এই যে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে একদম অ্যাকুরেটলি অ্যালাইন হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারি যে V এর মান হবে 7 ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? তোমরা সবাই বলতে পারবা যেহেতু 10টা ভাগ 9টা ভাগের সমান মূল স্কেলের, তাহলে এখানে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা ওই 1 মিলিমিটার বাই 10 এটা দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে 1 মিলিমিটার বাই 10 এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখনো কিন্তু কাজ হয় নাই, আবার আগের মতো কাজটা কিন্তু আমাদের একটু বাকি রয়ে গেছে। কেন? কারণ 2.8টা ছিল সেন্টিমিটার, তাহলে আমার এই ভার্নিয়ার কনস্ট্যান্টের এই মানগুলো কি হতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। এবং সেন্টিমিটারের জন্য আমরা কি করব? 1/10 দিয়ে আবার গুণ করব বা 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের পুরো অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে আই থিংক এটা কত আসছে, লেটস ফাইন্ড আউট। 2.8 প্লাস 7 ইন্টু 0.1 ইন্টু 0.1, সো হিয়ার কামস 2.87। সো আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 2.87 সেন্টিমিটার। এটা একটু মাথায় রাখো। তাহলে এটা হচ্ছে L1, হ্যাঁ প্রথম স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা একটা মান। ভিসিটা বুঝলাম না, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি স্ট্যান্ডস ফর ভার্নিয়ার কনস্ট্যান্ট। একাধিক ভার্নিয়ার সমপতন থাকলে আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ ফার্স্ট অফ অল একাধিক ভার্নিয়ার সমপতন কোনো জীবনেও থাকবে না, ইহ জীবনে কোথাও থাকবে না, ঠিক আছে? আর যদি থাকেও তাহলে আমরা প্রথমটা নিব, শুরুটা নিব, ঠিক আছে? শুরুর দিকেটা নিব। যেমন বলতে পারো যে কেমন, হ্যাঁ ভার্নিয়ার স্কেলের 0 দাগটাই কোনো একটা দাগের সাথে মিলে গেছে, তাহলে ওইদিকে কিন্তু 10 নম্বর দাগটাও কোনো একটা দাগের সাথে মিলে যেতে পারে। হ্যাঁ মিলে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 0 দাগটা নিব, ঠিক আছে? যেটা মিলে গেছে সেটা নিব। ফাইন, তাহলে L1 প্রথম ভার্নিয়ার স্কেল দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে আমাদের রিডিংটা, ফাইনাল রিডিংটা। এখন আমরা দেখি C2 সেকেন্ড ভার্নিয়ার স্কেলেরটা কি হবে। এটার মধ্যেই মজাটা, বিকজ এটা স্বাভাবিক ভার্নিয়ার স্কেল না, এটা একটু ব্যতিক্রম, রাইট? এটার মধ্যে একটু আমাদের ঝামেলা আছে। কি ঝামেলা? ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে ঝামেলা হবে। মানগুলো কিন্তু মূলত আমরা দেখে নিই যে তাহলে প্রথমে মেইন স্কেল রিডিংটা কত হবে সেকেন্ডটার জন্য। মেইন স্কেল আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি দেখো এই যে 2.8 এই দাগটাকে অতিক্রম করেছে, রাইট? ভার্নিয়ার স্কেলের 0 দাগটা 2.8 দাগটাকে অতিক্রম করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ভার্নিয়ার মেইন স্কেল যে রিডিং সেটা হচ্ছে কত? মেইন স্কেল রিডিং হচ্ছে আমাদের 2.8। আমরা L2 বের করছি, উই আর ফাইন্ডিং আউট দ্য ভ্যালু অফ L2। সো L2 এর জন্য মেইন স্কেল রিডিং হবে 2.8 প্লাস ভার্নিয়ার সমপতন। এবার দেখবো ভার্নিয়ার স্কেল কোনটা মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপতন দেখি, লেটস ফাইন্ড আউট। এক নাম্বার 0টা মিলে নাই, 1 মিলে নাই, 2 মিলে নাই, 3 4 5 6 7 8, হ্যাঁ এখানেও 7 আই থিংক মিলে যাচ্ছে, 7 মিলে যাচ্ছে, 7 মিলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? হ্যাঁ 7টাই আই থিংক এক্স্যাক্টলি মিলতেছে, 6টা একটু পেছনে, 7টাই মোটামুটি মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার সমপতন হচ্ছে 7 ইনটু এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি এর মান লাগবে। ভিসি স্ট্যান্ডস ফর ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করে? এখন তুমি বলবা ভাইয়া আমি 1 বাই আমার যে টোটাল ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলে 11টা, তাহলে আমি সরি 10টা, তাহলে 1/10 দিয়ে দিব। তাহলে এখন আর 1/10 দিলে হবে না। কেন হবে না?
স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাবে না কি ব্যাপারটা কি, লেখা তো দেখা যাচ্ছে, ওই ছোট ছোট লেখাগুলো দেখা যাচ্ছে না, বিকজ ওইটা আসলে যারা দিয়েছো তারাই আসলে অনেক ছবির কোয়ালিটি খারাপ ছিল, তাদের ছবির কোয়ালিটিটা খারাপ ছিল, এই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা তুমি জুম করলো আমি আই থিঙ্ক দেখতে পারবা না, বাট আমি বলে দিচ্ছি। তো সেকেন্ড স্লাইড ক্যালিপার্সের বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা সবাই 0.1 মিলিমিটার বলছো নাকি? 0.1 মিলিমিটার বলছো সেকেন্ড স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্ট। লেটস সি আসলে কারোর অ্যান্সার হয়েছে কিনা। আচ্ছা কেউ আমাকে বের করে দিতে পারবা কিনা দেখি তো। হ্যাঁ আমাকে একটু বলো কেউ, সেকেন্ড স্লাইড ক্যালিপার্সটার জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে, দেখি কে আমাকে বলতে পারো। আসিফ আহমেদ বলতেছো 11টা দাগ আছে ভার্নিয়ার স্কেলে। 11টা দাগ আছে, লেটস ফাইন্ড আউট। না, ভার্নিয়ার স্কেলে 10টা দাগই আছে, বাট এই 10টা দাগ মূল স্কেলে 11টা দাগের সমান। আমি বাংলায় বলে দিচ্ছি, তাহলে এবার তোমরা নিজেরা খাতা কলমে বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো খাতা কলমে, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। L2 হচ্ছে 8.07 সেন্টিমিটার। আচ্ছা এখানে কে বলছো, রাজিবুল ইসলাম বলতেছো L2 হচ্ছে 8.07 সেন্টিমিটার। L2 মানে কি বলছো? L2 মানে পুরো লেন্থটা 8.07 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার তো এটা হবেই না অবভিয়াসলি, ফার্স্ট অফ অল, কারণ এটা আমি দেখতে পাচ্ছি 2 আর 3 এর মাঝখানে আছে, 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের মাঝখানে আছে, তাহলে এটা 8.02 সেন্টিমিটার, 07 সেন্টিমিটার হওয়ার তো কথাই নাই। ভিসি কি 1/2 নাকি 1/10? ভেরি গুড, এখানে হ্যাঁ ক্লিয়ার করবো, অবশ্যই ক্লিয়ার করবো, কেন ক্লিয়ার করবো না। নাও ক্লিয়ার, 1/11 হবে। হ্যাঁ কেউ জিজ্ঞেস, দিনারুল ইসলাম জিজ্ঞেস করতেছো 1/11 হবে, সেটা তো তোমাদের থেকে জিজ্ঞেস করছি আমি। স্যার 6 নাম্বার দাগটা হইতে পারে। হ্যাঁ 6 নাম্বার দাগটা মনে হচ্ছিল আগের, এখানে 6 নাম্বার আগেরটাতে বা এটাতে 6 নাম্বার দাগটা মনে হচ্ছিল মিলে গেছে, বাট একটু মিলে না লাগে, ঠিক আছে, জন্য আমি 7 নাম্বার দাগটা নিয়েছি। বাট লেটস সি যে আসলে কি আসে। অ্যান্সার তো সি আসছে। আচ্ছা দেখি অ্যান্সার সি না ডি, সেটা তো আমরা অবশ্যই দেখবো, বের করবো, উই শ্যাল ডেফিনেটলি ফাইন্ড আউট। 1/11, সবাই বলতেছো 1/11, কেউ বলতেছো 0.09, কিন্তু ইউনিট দিতেছো না। ইউনিট না দিলে তো আমি কি করব, ইউনিট তো দিতে হবে। 0.09 বললে তো হবে না, জিরো দিয়ে দিবো আমি তোমাদের। 1/11, 1/11, সবাই 1/11, কেউ কেউ বলতেছো 0.09। আলহাজ ইসলাম বলতেছো 0.09। 1/20 দুইবার কেন হবে ভাইয়া? বিকজ আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছিলাম, মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, এই জন্য। হ্যাঁ 1/2, 10 দুইবার হয়েছে ওখানে। 0.09 মিলিমিটার। আচ্ছা সবাই বেশিরভাগই দিতেছো 0.09 মিলিমিটার, আই থিঙ্ক অ্যান্সারটা এরকম কিছুই হবে। সো লেটস ফাইন্ড আউট। এখন তোমরা সবাই অনেক কিছু করছো, লেটস ফাইন্ড আউট। এখন আমরা আগে ডেফিনেশনে আসি। আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি ছিল? মেইনলি ডেফিনেশনটা ছিল ভার্নিয়ার স্কেলটা একটু ছোট, রাইট? ভার্নিয়ার স্কেলটা একটু ছোট, ভার্নিয়ার স্কেলের 10টা দাগ মূল স্কেলের 9টা দাগের মধ্যে এটা যাচ্ছিল, তাহলে ভার্নিয়ার স্কেলটা ছোট। তাহলে আমরা বের করতাম যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম যে ভ্যালু, সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালু, এটা আমার মূল স্কেলের লোয়েস্ট ভ্যালু থেকে কতটুকু ছোট। আবার বলি, আমরা জানি মেইন স্কেলের সবচেয়ে লোয়েস্ট ইউনিট কত, 1 মিলিমিটার, এটা জানি। তাহলে ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট ইউনিটটা, এটা মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ থেকে কতটুকু ছোট। নর্মালি তোমরা কি করতে, এই যে তোমরা যে বলতেছো 1/10, এটা কিভাবে আসলো? এটা কিন্তু এইভাবেই আসছে। দেখো আমরা বলি মেইন স্কেলের জন্য যদি চিন্তা করি, মেইন স্কেলের জন্য আমরা জানি যে সবচেয়ে লোয়েস্ট যেই এককটা যেটা আমরা মাপতে পারি সেটা কত, 1 মিলিমিটার। আবার এখন যদি আমাকে তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভার্নিয়ার স্কেলের লোয়েস্ট ইউনিটটা কতটুকু বের করো, আমরা জানি, উই নো, যখন 10টা ভাগ থাকে, তখন আমরা জানি যে 10টা ভাগ, আমার ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ, আচ্ছা এখানে ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ, আচ্ছা এখানে কি ঝামেলা হচ্ছে, বুঝতেছে না কেন, দেখি। তাহলে আমি যেটা বলছি যে 10টা ভাগ, ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ আমরা জানি 9 মিলিমিটার হয়। ওই যে লেখা তোমাকে দেয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ মূল স্কেলের 9টা দাগের সমান, দ্যাট মিন্স 9 মিলিমিটারের সমান। তাহলে 10টা দাগ যদি 9 মিলিমিটারের সমান হয়, তাহলে একটা দাগ কতটুকু বের করি ঐকিক নিয়মে। একটা দাগ 9/10 মিলিমিটার। তাহলে আমরা মূল স্কেলের লোয়েস্ট ইউনিট বা একটা দাগ 1 মিলিমিটার পাইলাম, জানি, এটা জানা কথা। আর ভার্নিয়ার স্কেলের একটা দাগ 9/10 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলটা একটু ছোট, তাহলে কতটুকু ছোট,
কতটুকু ছোট, তাহলে আমরা যদি বের করি 1 মিলিমিটার মাইনাস 9/10 মিলিমিটার, এখান থেকে আমি কি পাবো, আমি এখানে পাচ্ছি হচ্ছে 10 মাইনাস 9 বা 1/10 মিলিমিটার। তাহলে এই যে 1/10 এটা কিন্তু আসলে এইভাবে আসছে, ঐকিক নিয়ম ধরে ধরে আসছে। মূল স্কেলের এক ঘর 1 মিলিমিটার, সেটা থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট, দ্যাট ইজ আওয়ার ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা আমাদের এই সেকেন্ডের ক্ষেত্রে, সেকেন্ড স্কেলের ক্ষেত্রে চলে আসি। এই সেম জিনিসটাই কিন্তু, হ্যাঁ সেম জিনিসটাই। এখন বলা আছে, কোশ্চেনটা একটু দেখো, the vernier scale of the other caliper C2 has 10 equal divisions that corresponds to 11 main scale divisions. তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ এখন মূল স্কেলের 11টা ভাগের সমান। তাহলে মূল স্কেলের 11টা ভাগের সমান, তাহলে আমরা কি করতে পারি, চলো আমরা যদি একটু উপরে দেখাই, তাহলে আমরা বলতে পারি 10টা ভাগ 11 মিলিমিটার, তাহলে একটা দাগ কতটুকু সেটা বের করে নেই ঐকিক নিয়মে। 11/10 মিলিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম সেকেন্ড স্লাইড ক্যালিপার্সের জন্য সবচেয়ে ছোট একটা দাগ, ভার্নিয়ার স্কেলের একটা দাগ হচ্ছে 11/10 মিলিমিটার। তাহলে এবার দেখে ফেলি যে আসলে সে কতটুকু ছোট। বাট এক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করে দেখো, এটা কিন্তু একটু মজার ব্যাপার যে এখানে কিন্তু আমাদের ছোট আসতেছে না, আমাদের কিন্তু এখানে ছোট আসতেছে না, আমাদের কিন্তু এই ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলটা আরো উল্টা বড়। নর্মালি আমরা ভার্নিয়ার স্কেল কেন ইউজ করি, ভার্নিয়ার স্কেল ইউজ করা হয় যাতে আরো সূক্ষ্মভাবে মাপা যায়, বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ভার্নিয়ার স্কেলটা উল্টা বড়। তাহলে পার্থক্যটা দেখে ফেলি, হ্যাঁ যে আমার মূল স্কেলের মেইন স্কেলের এক ভাগ আমি জানি 1 মিলিমিটার, তাহলে এদের পার্থক্য কতটুকু। তাহলে মেইন স্কেলের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে 1 মিলিমিটার, তার থেকে 11/10টা বিয়োগ করব, কতটুকু ছোট বা বড়। তাহলে সেক্ষেত্রে এখানে আসলে দেখতে পাচ্ছ যে 11/10 সেটা আসলে কি 11/10, এটা আসলে বড় মান, 1 থেকে এটা বড়, তাহলে এটা করা যাবে না, রাইট? 1 থেকে এটা বড়, এটা করা যাবে না, তাহলে কি করতে হবে, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যদি বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে দেখি কত আসে। তাহলে আমরা বলতে পারবো যে 11/10 মাইনাস 1 মিলিমিটার। সো এটা কত আসে দেখো তো, 11 মাইনাস 10/1 which is আসতেছে আমাদের 1/10, 1/10 আসতেছে। তাহলে একটু খেয়াল করে দেখি 0.1 মিলিমিটার, এটা হচ্ছে একটা, দেখি একটা সিনারিও আমরা দেখলাম। এখন যদি আমি উল্টা কাজটা করতাম তাহলে কি হতো, উল্টা কাজ করলে তুমি যেটা করতা 1 মিলিমিটার থেকে বিয়োগ করতা, রাইট? 1 মিলিমিটার থেকে এটা বিয়োগ করতাম, 11/10 মিলিমিটার বিয়োগ করতাম, তাহলে কত আসতো 10 মাইনাস 11 which is -1/10। তাহলে খেয়াল করে দেখো, তোমরা কেউই কিন্তু আসলে এই জিনিসটা ধরতে পারলা না, কেউ কিন্তু এই জিনিসটা ধরতে পারলা না। অনেকে বলছিল 0.09, কিন্তু 0.09 কেন হবে, আইজি বলতেছে 0.009 মিলিমিটার, তাসফিয়া মহিউদ্দিন চৌধুরী 0.0009, এটা তো কিভাবে সম্ভব। আমি তো এখানে দেখতে পাচ্ছি 1/10 আসতেছে। দেখো জিনিসটা হচ্ছে ভার্নিয়ার যে স্কেলের যে সংজ্ঞাটা এটা এরকমই হবে, মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট বা যতটুকু বড়। আমরা এতদিন পর্যন্ত হয়তো জানতাম যে মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, দ্যাট ইজ আওয়ার ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের জিনিসটা এরকমও হতে পারে যে মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু বড়। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবো। তাহলে হয়তো আমাদের ভুল হলে দুইটা ভুল হতে পারে, একটা হচ্ছে -1/10, ভুল হলে দুইটা ভুল হতে পারে, একটা হচ্ছে -1/10, আর একটা কি হতে পারে আমাদের +1/10। সো আমরা একটু তোমাদের থেকে জিজ্ঞেস করি যে দুইটা অ্যান্সারই দিয়ে আমাকে একটু অ্যান্সারটা বের করে দেখো কত আসে। অ্যান্সারটা বের করে দেখো যে দুইটা -1/10 মিলিমিটার অথবা +1/10 মিলিমিটার। আমাকে একটু অ্যান্সারটা সবাই বলো দেখি কত আসে। ভাইয়া কখন 1/2 আর কখন, আচ্ছা নিচে অনেক নিচে চলে যাই, সবাই কি কমেন্ট করছে, কিছুই হবে না ভাইয়া, ত্রুটি কি বিয়োগ হয় না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি হেল্পফুল আছোস। ত্রুটির কাজ কোথায়, অ্যান্সার স্যার, অ্যান্সার সি হবে, হ্যাঁ হতে পারে অ্যান্সার সি, লেটস ফাইন্ড আউট। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ চিন্তা করে নাও তাহলে কত আসতেছে, 7 × 1/10
10 ইন্টু 1/10, কারণ আমরা এটাকে মিলিমিটারে নিয়ে যাব। তাহলে এটা আসে, লেটস ফাইন্ড আউট, 2.8 প্লাস 0.1 ইন্টু 0.1, সো একটা আসে 2.81 এবং আমরা যদি মাইনাসটা ইউজ করতাম তাহলে কত আসতো, 2.8 মাইনাস 0.1 ইন্টু 0.1, 2.79 2.79 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা দুটো হতে পারে, একটা হচ্ছে প্লাস মাইনাস, আরেকটা হচ্ছে প্লাস। হ্যাঁ, একজন বলছে সীমান্ত বলতেছে 2.87 সেন্টিমিটার, মাইনাস হলে 2.73, প্রশ্ন বাংলায় হলে পারতাম 2.87 2.83। আচ্ছা ঠিক আছে, একজন বলতেছে 2.87 2.83, উপরটা তো 87 আমাদের ঠিক আছে, এটা অলরেডি আমরা জানি। নিচেরটা হতে পারে আইদার 2.81 দেখতেছি অথবা 2.79। তাহলে সেক্ষেত্রে আছে, একজন বলতেছে ভাইয়া ত্রুটি কি বিয়োগ হয় না? এটা তো ত্রুটি না, এটাকে আমরা ত্রুটি বলবো? এটাকে তো আমরা ত্রুটি বলবো না ভাইয়া, এটাকে আমরা ত্রুটি বলবো না। তাহলে আমরা যেটা এতদিন জানতাম, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট, দ্যাট ইজ আওয়ার ভার্নিয়ার কনস্ট্যান্ট। নাও আমরা জানবো জাস্ট যতটুকু বড় সেটাও ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস 1/10 ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করব। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করব আমরা এখানে। সো আই থিংক অ্যাবসলিউট ভ্যালুর ব্যাপারটা বোঝা গেছে, যে তাহলে এখানে আমরা মাইনাসটা ইউজ করা যাবে না। ঠিক আছে, সোজা কথা বিয়োগ তো করতেই হবে। ফার্স্ট অফ অল একদম মাথা থেকে সব বাদ দিয়ে দাও। মূল স্কেলের সবচেয়ে ছোট একক মিলিমিটার, 1 মিলিমিটার, সেটা থেকে ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট যে মানটা সেটা দিয়ে ভাগ করতে হবে, সোজা কথা, মানে বিয়োগ করতে হবে, তাদের বিয়োগফল হচ্ছে অ্যান্সার। এখন এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, সোজা কথা। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তোমাদের জন্য কিন্তু এটা মোটামুটি লেভেলের একটা কঠিন ম্যাথ। এই টাইপেরই ম্যাথ কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে, কুয়েটে আসছে। হ্যাঁ, কুয়েটে না চুয়েটে এই টাইপের ম্যাথ একটা আসছে। সো ম্যাথটা কিন্তু যথেষ্ট জটিল তোমরা এসএসসি লেভেলে, বাট তাও যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি জাস্ট কি করবা, ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা আছে এটা বের করবা। ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট যে মানটা আছে সেটা কতটুকু বের করবা, তারপর 1 মিলিমিটার থেকে এটা বিয়োগ করে দেবো, শেষ কাহিনী। এখন ঐকিক নিয়মে করো, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করো, কনসেপ্টটা এটাই। ঠিক আছে, আর বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আমরা। ওকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আমরা, বড় মান থেকে ছোট মান বিয়োগ করবো। ফাইন, তাহলে আমাদের অ্যান্সারটা নিতে হবে কিন্তু পজিটিভ। আমি বলে দিচ্ছি এখানে অ্যান্সার ভুল থাকতে পারে, তাহলে আমরা যেটা দিব যে পজিটিভ মানটা নিব। ওকে, পজিটিভ মানটা নিব। আই থিংক এই পর্যন্ত কথাটা ক্লিয়ার। এখন থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টে কোনো ধরনের প্যাচ লাগবে না। তোমাকে একটা কথা তো বলা থাকবে যে ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ মূল স্কেলের 18টা ভাগের সমান, এটা তো বলা থাকবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ সমান সমান 18 মিলিমিটার। তাহলে আমাকে একটা ভাগের দৈর্ঘ্যটা বের করতে হবে, তারপর আমি মূল স্কেলের যে ক্ষুদ্রতম একক 1 মিলিমিটার সেটা থেকে এটা বিয়োগ করে দিব জাস্ট। এখন এটা যে কোনো স্কেল হোক, যত ইচ্ছা তত দেয়া থাকুক, 1 মিলিমিটার থেকে আমার ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট একটা দাগের দৈর্ঘ্যকে বিয়োগ করব, আর নরমালি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। ফাইন, ফাইন 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 সবকিছু আবার রিপিট করেন, অনেক কিছু রিপিট করার কিছুই নাই। মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ কত? 1 মিলিমিটার। আমি জাস্ট লাস্ট একবার বলবো, এবার সবাই শুনবা, এরপরে আর কেউ কোশ্চেন করবা না। মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ কত? 1 মিলিমিটার। আমার কথা শোনো, 1 মিলিমিটার থেকে আমি ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট এককটা বের করব। ভার্নিয়ার স্কেলের একটা দাগ কত মিলিমিটার? তাহলে 1 মিলিমিটার থেকে ওই একটা দাগের দৈর্ঘ্যকে বিয়োগ করব, শেষ। এবং আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ করা হয়, সো ভাইস ভার্সা। ঠিক আছে, 1 মিলিমিটার থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এককটা আমি বিয়োগ করব, শেষ। আই থিংক হ্যাঁ, এস বাই এন কি হবে না? হ্যাঁ, এস বাই এন কিন্তু সবসময় হবে না, এস বাই এন কিন্তু ইউনিভার্সাল না। ওই যে বললাম, আবার বলে দিচ্ছি, ভার্নিয়ার স্কেলের যে সূত্রটা তোমরা জানো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার, এস বাই এন, এটা কিন্তু না, এটা সবসময় হবে না। তাহলে এটা মাথা থেকে আমরা ঝেড়ে ফেলি, এটা সবসময় হবে না। ঠিক আছে, এটা সবসময় হবে না, এটা সবসময় হবে না। যদি এমন হয় যে 10টা ভাগ তোমার হচ্ছে 9 ভাগের সমান, তখন হয়। 20টা ভাগ 19 ভাগের সমান, তখন হয়। 30টা ভাগ 29 ভাগের সমান, তখন হয়। বাট অন্যান্য কেসে কিন্তু হবে না। ক্যালকুলেশন ভুল হতে পারে, তোমরা নিজেরা করে নিবা, বাট ব্যাপারটা হচ্ছে তোমার এই ভ্যালুগুলো আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যে প্রথমত আমি মেইন স্কেল রিডিং নিব, যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা কোন দাগটাকে ক্রস করে আসছে, দ্যাট ইজ আওয়ার মেইন স্কেল রিডিং 2.8,
এখানে 2.8 বোঝা যাচ্ছে আমার যে 5 6 7 8 2.8 তম দাগটাকে অতিক্রম করছে, তাহলে আমি 2.8 নিলাম হচ্ছে মেইন স্কেল রিডিং। 7 হচ্ছে ভার্নিয়ার সমপতন, আর 1/10 হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। এন্ড এখানে 1/10 কেন করলাম, আমি পুরো জিনিসটাকে জাস্ট মিলিমিটারে নিয়ে সেন্টিমিটার নিয়ে যাওয়ার কারণে 1/10 করলাম, দুইটা 1/10। ঠিক আছে, নর্মালি তো আমার 1/10 না করলে হইতো। এখানে 2.8 এর জায়গায় আমি যদি এখানে জাস্ট 28 নিতাম, তাহলে ওখানে আর আমার 1/10 করা লাগতো না, তাহলে পুরো অ্যান্সারটা আমার মিলিমিটার আসতো। সো আশা করি আইডিয়াটা ক্লিয়ার হইছো। এখন চলে আসি আমরা স্টেরেডিয়ান ঘনকোণ কি। একজন কোশ্চেন করছো স্টেরেডিয়ান ঘনকোণ। স্টেরেডিয়ান ঘনকোণ এটা কোত্থেকে পাইছো আমি জানি না। স্টেরেডিয়ান ঘনকোণটা হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা এরকম গোলক আছে, তোমার কাছে একটা গোলক আছে, তাহলে ওই গোলকের কোন একটা অংশ তুমি পৃষ্ঠের উপর কোন একটা অংশ তুমি নিচ্ছ। ঠিক আছে, তাহলে পৃষ্ঠের উপর কোন একটা অংশ তুমি নিচ্ছ, এই অংশটা ওই গোলকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে ঘনকোণ উৎপন্ন করে, এটাকে সলিড অ্যাঙ্গেল বলি আমরা, ইংলিশে এটাকে বলি সলিড অ্যাঙ্গেল। যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলতে পারি, স্টেরেডিয়ান অ্যাঙ্গেল বলতে পারি। কত স্টেরেডিয়ান, ওইটার স্টেরেডিয়ানে মাপা হয়, ওই কোণটাকে স্টেরেডিয়ানে মাপা হয়। এখন ওয়ান স্টেরেডিয়ান মানে কি? ওয়ান স্টেরেডিয়ান মানে হচ্ছে, আমরা যদি এরকম একটা গোলক চিন্তা করি, তোমার কাছে একটা গোলক আছে, সেই গোলকের উপর তুমি একটা এরকম অংশ কেটে নিছো, এরকম একটা বৃত্তাকার অংশ কেটে নিছো। ঠিক আছে, সে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল এ যদি আর স্কোয়ার হয়, এই যে গোল একটা অংশ তুমি, একটা গোলকের উপরে একটা অংশ তুমি কেটে নিছো, একটা অংশ নিছো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল যদি আর স্কোয়ার হয়, তখন এইটা গোলকের কেন্দ্রে যে ঘনকোণটা উৎপন্ন করবে, সেই ঘনকোণটাকে আমরা বলবো 1 স্টেরেডিয়ান। 1 স্টেরেডিয়ান বা এটাকে এসআর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইউনিট, ঠিক আছে, সবচেয়ে ছোট ইউনিট। যেমন সেন্টিমিটার কিভাবে মাপা হয়, মিটার কিভাবে মাপা হয়, জিনিসটা এরকম। ঠিক আছে, তো স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একটা একক আমরা বলতে পারি। এবং ঘনকোণটা কেমন, একটা কোণের মতো, কোণ আইসক্রিম যেমন থাকে, কোণ আইসক্রিম একটা অবশ্যই ত্রিমাত্রিক একটা জায়গায় একটা কোণ তৈরি করে, তো সেই কোণটাকে মাপা আমরা ঘনকোণ দিয়ে মাপি, এবং সেটা একক হচ্ছে স্টেরেডিয়ান। এবং এক স্টেরেডিয়ান মানে কতটুকু, এক স্টেরেডিয়ান মানে এই যে বৃত্তের উপর আমি একটা কি করলাম, গোল অংশ, একটা উপরে একটা এরিয়া আমি নিয়ে নিলাম একটা গোলকের উপর, সেই এরিয়াটার ক্ষেত্রফল যদি আর স্কোয়ার হয়, এই গোলকের সাপোজ ব্যাসার্ধ হচ্ছে আর, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, সাপোজ এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমার আর, তাহলে আর স্কোয়ারের সমান যদি আমি একটা ক্ষেত্রফল নেই, সেই ক্ষেত্রফলটা গোলকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, দ্যাট ইজ আওয়ার 1 স্টেরেডিয়ান। আবারও বলবো, যখনই এরকম কোনো কনফিউশন তৈরি হবে, কনফিউশন গুলো কি করবা, এসে চলে যাবা গুগলে গিয়ে, গুগল মামাকে জিজ্ঞেস করবা, হাই গুগল মামা তুমি কেমন আছো, আমাকে একটু স্টেরিডিয়ান বলো, স্টেরিডিয়ান মানে কি জিনিস। এই যে এখানে অলরেডি আমি সার্চ করে রাখছি, এই দেখো সবচেয়ে বড়, তোমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গুগল, এবং এখানে গিয়ে স্টেরিডিয়ানে সার্চ করবা। এই যে স্টেরিডিয়ান কি, দেখো উইকিপিডিয়ার মধ্যে সবকিছু আছে, সুন্দর করে বলা আছে। ঠিক আছে, উইকিপিডিয়াতে যাবা, উইকিপিডিয়াতে গেলেই তুমি স্টেরিডিয়ান কি জিনিস সুন্দর মতো পেয়ে যাবা। হ্যাঁ, আমাদের লিপি আক্তার রিপ্লাইং টু ফাতেমা বলছে 20 ভাগ সমান সমান 19। ভেরি গুড, তাহলে 1 ভাগ সমান সমান কত, 19/20। 20 ভাগ সমান সমান 19, 1 ভাগ সমান সমান 19/20। তাহলে আমার ভিসি কত হবে, 1 মিলিমিটার থেকে 19/20 বিয়োগ করব, শেষ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমাকে লিপি আক্তার সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। গুগল মামু, হ্যাঁ গুগল মামু কেমন আছো? গুগল মামু তোমাকে উইকিপিডিয়া মামুর কাছে পাঠাবে, ওই মামুর কাছে গিয়ে এই যে এখান থেকে দেখে নিবা, তোমাদের এখানে ছবি দেখতে পাচ্ছ স্টেডিয়াম, এই যে একটা গোলকের উপর কি করা হচ্ছে, একটা এরিয়া নিয়ে যাওয়া হচ্ছে, সেই এরিয়া আমাকে একটা সেন্টারে, গোলকের সেন্টারে একটা কোণ দিচ্ছে, দ্যাট ইজ আওয়ার কি, ঘনকোণ। এবং যখন ওই এরিয়াটা আর স্কোয়ার হবে, তখন যেটা যতটুকু কোণ তৈরি করে সেটাকে আমরা 1 স্টেডিয়ান বলি। আই থিঙ্ক, যদিও নাই তাও আমি, হ্যাঁ উইকি চাচা একজন বলতেছো, মোহাম্মদ আমি বলছি উইকি চাচা, ঠিক আছে। সো ইউ আর রিচ আইপ্যাড ইউজার। না আমি রিচ না ভাই, আমি সবকিছু বিক্রি করে দিয়ে তোমাদের জন্য একটা আইপ্যাড কিনে আনছি। আমি খুব গরিব মানুষ, আমার জন্য দোয়া করবো, আমি যাতে ভালো মানুষ হতে পারি। হ্যাঁ, টাকা কামানোর থেকেও বড় মানে ব্যাপার হচ্ছে ভালো মানুষ হওয়া। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা পরের স্লাইডে চলে যাই। স্টেরেডিয়ান নাই তোকে বলে দিলাম, তোমাদের যেহেতু উৎসাহ বলে দিলাম। এরপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইড কি বলতেছে, লেটস ফাইন্ড আউট। পরের স্লাইডে কি হচ্ছে লেটস সি। কিপ, আমরা হচ্ছে পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডটা বলতেছে শর্ট সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টারে 1.6 থেকে দেয়া আছে, তাহলে কি 1.1 থেকে 1.5 পর্যন্ত পড়া লাগবে? অনেকটা কনফিউজ, এতটা কনফিউজ। আচ্ছা, অনেকটা কনফিউজ থেকে তোমাকে কনফিউশন দূর করে দেই, তোমাকে অবশ্যই পড়া লাগবে।
প্রথম কথা হচ্ছে ওখানে যেই তোমার আছে ওই তোমার রাশি টাশি জিনিসপত্র আছে ওগুলো পড়া লাগবে। কে কত সালে মারা গেছে, কে কত সালে জন্মগ্রহণ করছে, কে কোনটা আবিষ্কার করছে, ওটা জানা দরকার নেই। বাট এই যে ইউনিট কনভার্সন গুলা, কোনটার একক কি, তারপর মেগা, গিগা, তারপর ডেসি, সেন্টি, এইগুলো কিভাবে বের করা যায়, এই জিনিসটা কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো এবং এগুলো পরেও লাগবে। সো আমি ক্লিয়ার করে দিলাম, পড়া লাগবে না মানে কি, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক রাশি টাশি দিয়ে, হ্যাঁ, কিছু দিয়ে আছে, ওগুলো পড়া লাগবে। হ্যাঁ, ওগুলো মানটা তোমার জানাই লাগবে, তো সবার জন্য, শুধু ফিজিক্স জন্য, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি তো লাগতে পারে, সেন্টিমিটার মিটারে কনভার্জন, সামনে দেখবে ম্যাথও লাগবে, অনেক জায়গায় লাগবে। সো বেসিক যে জিনিসটা ওটা তোমার জানতে হবে, বাট কে কোথায় মরলো, কে কোথায় বাঁচলো, কে কোনটা আবিষ্কার করলো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। এবং এই যন্ত্রপাতি, যে বললাম যন্ত্রপাতি নিয়ে জানতে হলে সেন্টিমিটার মিটার এগুলো সব কিছু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আরেকবার সংজ্ঞাটা বলেন। কোন সংজ্ঞাটা বলবো ভাইয়া? আরিয়া ইসলাম বলতেছো। জেসমিন রহমান ভাইয়া, আপনার মেয়ে কেমন আছে? আচ্ছা, আমার মেয়ে ভালো আছে, দোয়া করবো আমার মেয়ের জন্য। ঠিক আছে, তোমরা সবাই আমার ছেলে মেয়ের মতো, ঠিক আছে, বা আমার ভাই বোনের মতো, তো তোমরাও ভালো থাকবা। আহ ঠিক আছে, আপনার সূত্র ভাইয়া ডিটেলস দেখাই দিছে, আপনারটা সূত্র ভাইয়া ডিটেলস দেখাই দিছে, আল্লাহ বাঁচাইছে। একজন বলতেছো এটা আমার কোশ্চেন, সাইন বলতেছো তোমার কোশ্চেন। ঠিক আছে, তোমার কোশ্চেনটা পড়া হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এখানে আরেকটা সুন্দর কোশ্চেন আসছে। এককের সংকেত লেখা লেখা হয় সোজা অক্ষরে, যেমন মিটারের জন্য এম, সেকেন্ডের জন্য এস, এটা সোজা করে লেখা হয়েছে। তবে রাশির সংকেত লেখা হয় ইটালিক বা বাঁকা অক্ষরে, যেমন ভরের জন্য এমটাকে একটু বাঁকা করে লেখা হয়েছে, এবং বেগের জন্য ভিটাকেও একটু বাঁকা করে লেখা হয়েছে, ইটালিক স্টাইলে লেখা হয়েছে। এটা কেন? তো বুঝতে পারছি না দুটোর মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহার করতে হয়, এবং দ্বিতীয় ছবির বিষয়টা ভালোভাবে বুঝতে পারছি না, একটু উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় ছবি মনে হয় তোমার পরে আছে কিনা জানি না, এটা আগে বলে দিই তাহলে। প্রথমত দেখো, আমরা যখন এককের সংকেত লিখি, একক মানে কি, একক জিনিসটা কোত্থেকে আসছে আমরা জানি। এই যে আমরা একটা দৈর্ঘ্য মাপি, এই যে আমরা তাপমাত্রা মাপি, এই জিনিসগুলো কি অবশ্যই একটা ইউনিট থাকে, একক থাকে, যেটা কতটুকু, কতটুকু 5 মিটার, তাহলে সেন্টিমিটার হতে পারে 500 সেন্টিমিটার। তাহলে আমরা একক হচ্ছে কোনো একটা রাশির, বলতে পারো বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড, যে রাশিটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এরকম কিছু। হ্যাঁ, তাহলে এককের সংকেত লেখা নিয়ম, এটা কেন লেখা হয় সেটা বলছি। এবং আগে জানি এককটা তাহলে কি হচ্ছে। যেমন দৈর্ঘ্যের একক আমাদের বলছি, দৈর্ঘ্যের একক কি বলছো আমরা? দৈর্ঘ্যের যে একক, সে এককটা হচ্ছে মিটার। আরো অনেক একক আছে, সেন্টিমিটার আছে, অনেক একক হতে পারে। একক কিন্তু একাধিক হতে পারে, একক একাধিক হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, তারপর আমাদের কি কিলোমিটারও কিন্তু একক, দৈর্ঘ্যের একক হতে পারে। আরো অনেক ধরনের একক হতে পারে, মিলিমিটার বললাম, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, অনেক কিছু হতে পারে। তাহলে এককটা হচ্ছে অনেক রকম কিছু হতে পারে, রাইট? একক অনেক রকম হতে পারে, বাট এই যে দৈর্ঘ্য, এটা তো একটা রাশি, এটা তো একটা রাশি, আমরা মৌলিক রাশি পড়ে আসছি না? তাহলে দৈর্ঘ্য তো একটা রাশি। তাহলে দৈর্ঘ্যের সাথে তুমি একক লিখেছো নাকি দৈর্ঘ্য লিখেছো, এটা পার্থক্য বুঝবা কি হবে। যেমন দৈর্ঘ্য যে রাশি, রাশিটাকে প্রকাশ করার জন্য কি ইউজ করা হয়, দৈর্ঘ্যের জন্য এল ইউজ করা হয়, রাইট? তোমরা জানো এল দিয়ে ইউজ করা হয়, নরমালি এল ইউজ করা হয়। এবং ভরের জন্য এম ইউজ করা হয়, ভরের জন্য আমরা এম ইউজ করে থাকি। তাহলে এগুলো হচ্ছে রাশি, রাশি, এগুলো হচ্ছে রাশি। তো এখন এটা তুমি কি এম লিখেছো, তুমি কি এটা কি ভর এম বোঝাচ্ছ, নাকি তুমি এখানে অন্য কিছু মিটার বোঝাচ্ছ? ঠিক আছে, তুমি কি এটা 10 এখানে কি বলবো, হ্যাঁ, জিনিসটা এরকমই, যে তুমি কি রাশি বোঝাচ্ছ নাকি তুমি একক বোঝাচ্ছ, কোনটা বোঝাচ্ছ। এটা মেইনলি ডিফারেন্সিয়েট করার জন্যই আমাদের এখানে এই দুটা জিনিস নিয়ে আসা হয়েছে, যে আমরা যখন একক লিখবো তখন আমরা সোজা করে লিখবো, যে 10 মিটার, 10 সেন্টিমিটার, 100 কিলোমিটার, 10 মিটার, এইভাবে। বাট আমরা যখন একটা রাশি লিখবো, রাশি লিখবো, যেমন ভর, ভর হচ্ছে একটা রাশি, বেগ, ভেলোসিটি, ভেলোসিটি একটা রাশি। তাহলে সেই ভেলোসিটিকে বোঝানোর জন্য আমরা এখানে কি করব, বা ভর বোঝানোর জন্য আমরা এখানে এমটাকে বাঁকা ভাবে লিখবো। এখন তুমি তো আর এম বাঁকা ভাবে লিখতে পারবা না লেখার সময়, তুমি তো আর এম বাঁকা ভাবে লিখবা না। যেমন আমরা যখন সূত্র লিখি, হ্যাঁ, সূত্রগুলো লিখি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, বা আমরা যখন এফ ইকুয়ালস টু এম এর সূত্র লিখি, তাহলে এই এম এর সূত্রটা দেখবা, এই যে এখানে যে এমটা লেখা আছে, সেই এমটা কিন্তু একটু বাঁকা করে লেখা থাকবে। বইয়ে যখন লেখা থাকবে তখন এমটা একটু বাঁকা ভাবে লেখা থাকবে, তুমি তো আর খাতায় লেখার সময় বাঁকা লিখবা না, অবভিয়াসলি তুমি সোজাই লিখবা। ঠিক আছে, তাহলে এই এমটা কি, এই এমটা হচ্ছে আমার বোঝাচ্ছে একটা রাশি, ভর। এমটা বোঝাচ্ছে এটা একটা ভর। বাট তুমি যখন কোনো কিছুর একক নিয়ে চিন্তা করবে, যে মিটার, মিটার সেটা তো দৈর্ঘ্যের একক, সেটা তো অন্যরকম জিনিস, সেটা তো দৈর্ঘ্যের একক, যে কোনো কিছুর মান, এফ এর মান, এফ এর মান হচ্ছে
10 নিউটন তো বলা যায় না, তুমি কোনো কিছুর 5 কেজি ভর তুমি যখন বলবা এরকম, আমরা যদি মুছে দেই এটা একটু কাইন্ডলি, তাহলে আমরা যখন কোনো কিছুর ভর বুঝাবো বা দৈর্ঘ্য বুঝাবো তখন আমি লিখবো যে 10 মিটার বা 5 মিটার, এইভাবে সোজা করে। তাহলে লেখার সময় আসলে কোনো পার্থক্য তুমি বুঝাতে পারবে না, বাট ওরা বইয়ে যখন লিখে থাকবে, বই তো তোমাকে শেখানোর জন্য লেখা আছে, তো তুমি যখন শিখবা তখন তো তুমি প্যাচ লাগাই যেতে পারো যে আসলে এটা কি রাশি বুঝাইছে না এটা কোনো একক বুঝাইছে, মিটার মিটার একক বুঝাইছে। তাহলে বইয়ে তোমাকে যখন সূত্রগুলো লেখা থাকবে তখন এই রাশির জন্য এরকম বাঁকা বাঁকা করে লেখা থাকবে একটু, ঠিক আছে? আর যখন ওই ম্যাথের অ্যান্সার করবা তখন ওই অ্যান্সারটা একক, যে কোনো একক হতে পারে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এনিথিং, তখন এটাকে সোজা করে লেখা হচ্ছে। তাহলে তোমাদের শেখানোর জন্য, তোমরা যাতে দুটাকে কনফিউজ না হয়ে যাও যে কোনটা একক, মিটার, সেন্টিমিটার নাকি কিলোমিটার, এটা কি দৈর্ঘ্যের কোনো কিছু নাকি এটা ভর এম। সো এখানে আসলে তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কাজটা করা হয়েছে, এবং এটা শুধু এই বই না, যে কোনো বইটাই এইভাবে লেখাটাই হচ্ছে নিয়ম। এখন কেউ যদি না লিখে, দ্যাটস আপ টু হিম, ঠিক আছে? বাট তোমার বোঝার সুবিধাতে তুমি যখন দেখবা যে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা এটা কিন্তু একটু বাঁকা করে লেখা থাকবে, এমটা একটু বাঁকা করে লেখা থাকবে। তোমাদের কাছে যদি বই থাকে বইটা বের করে খেয়াল করে দেখো, ঠিক আছে? বইটা বের করে খেয়াল করে দেখো, রাশিগুলো সব সূত্র তো নরমালি রাশির উপরে হয়, সূত্র তো আর এককে হয় না, ঠিক আছে? সূত্র তো এককে হবে না, সূত্র রাশির উপরে সূত্র থাকে, ভি, ইউ, এ, এস, এই সবগুলো কি এক একটা রাশি, ঠিক আছে? তাহলে রাশিকে বোঝানোর জন্য আমরা কি করব, একটু বাঁকা করে বইয়ে যখন লিখবো, টাইপিং করবো তখন বাঁকা করে লেখা থাকবে, এবং কোনো কিছুর মান যখন বের করবো, এই রাশির মান কত, তখন আমরা একক ইউজ করবো, এবং তখন সোজা লেটার গুলো ইউজ করবো। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, জাস্ট তোমাকে বোঝানোর সুবিধার্থে বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আমাকে কে জানি বলছিলা, কেউ একজন মনে হয় বলতেছো যে আমাকে কোয়েশ্চেন পাঠাইছিল, আমি একটু পড়ি। কেউ একজন বলছো যে অ্যাটেনশন প্লিজ, ইমরান ভাইয়া এই প্রশ্নের উত্তর এবং এর ব্যাখ্যা সম্পূর্ণ ভুল, এরকম ব্যাখ্যা স্টুডেন্টদের জন্য কনফিউজিং, আই হোপ বিষয়টি বিবেচনা করবেন। ওয়াও, গ্রেট, যে লিখছো থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাটেনশন সিক করার জন্য আমার, যে ইমরান ভাইয়ের প্রশ্নের ভুলটা একদম ভুল, সে উত্তরও দিয়ে দিছো, পাঞ্জেরি 2019 সংস্করণ পৃষ্ঠা 24 প্রশ্ন সামথিং, তুমি উত্তরও বলে দিছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনো কোশ্চেনের স্পেসিফিক কোনো কোশ্চেনের অ্যান্সার দিইনি, আমি নিয়ে আসছি এজ এ হিউম্যান, আমার ভুল হতে পারে, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, না মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। সো ব্যাপারটা হচ্ছে যে আমার ভুল হতেই পারে, বাট ব্যাপারটা হচ্ছে তোমরা যখন ধরে দিবা, এটা হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন, টিচার স্টুডেন্ট রিলেশনটা এমনই হয়। আমি কিছু বলবো, তুমি আমার সাথে ব্যাক করবা, আমি জাস্ট পড়াইয়ে যাবো, আমি যে সব সঠিকই বলবো, আমি তো সব জানতা না, আমাদের গুগল মামা আছে, গুগল ভাই আছে, গুগল ভাইকে জিজ্ঞেস করবো, সে অ্যান্সার দিয়ে দিবে। সো যখনই ভুল হবে আমরা গিয়ে গুগল সার্চ করে নিব। আর জিনিসটা হচ্ছে অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি বলছো, হ্যাঁ, যে সম্পূর্ণ ভুল এরকম ব্যাখ্যা স্টুডেন্টের জন্য কনফিউজিং হতে পারে, ঠিক আছে, অবশ্যই হ্যাঁ কনফিউজিং হতে পারে। তো তোমরা কনফিউজ হলে কনফিউশনটা ক্লিয়ার করে নিবা অবভিয়াসলি, এবং আমি চেষ্টা করবো সবকিছু ক্লিয়ারলি বোঝানোর। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি এখানে একটা কোয়েশ্চেন মেবি তোমাদের দিয়েছিলাম যে কত গ্রাম পানি দিয়ে ওই ফাঁপা স্নানটা পূর্ণ করা যাবে। তো সেখানে আমি হয়তো আয়তনের কথাটা বলছিলাম, পরে কথাটা হয়তো বলি নাই, বা এরকম কিছু হয়েছে হয়তো। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি আয়তন বের করে সেখান থেকে ভর বের করা তো তেমন কোনো ব্যাপার না, না? আর আমি যেই পার্সপেক্টিভে কোশ্চেনটা বলছি যে ফাঁপা অংশের আয়তনটা বের করা, তো সেটার জন্য আমি জাস্ট ওইটার সূত্র ইউজ করছি। এখন কোশ্চেনটা যদি অন্য কিছু থাকে, যে ফাঁপা অংশ না অন্য কিছু বের করো ওই স্পেসিফিক কোশ্চেনে, তখন তো অবভিয়াসলি আমার ওইভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? বাট আমি যতটুকু সিনারিও তোমাদের বুঝিয়েছিলাম, যে একটা গোলক ছিল, এবং গোলকটা মেবি এখানে আছেও কোশ্চেনটা, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো, হ্যাঁ এই কোশ্চেনটাই মেবি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমি এখানে বুঝিয়েছিলাম যে ভেতরে ফাঁকা অংশটা আছে, রাইট? একটা গোলক আছে, এটার ভেতরে ফাঁকা অংশ, তো সেই ফাঁকা অংশটার আমি আয়তন বের করবো, তাহলে সেই আয়তনটা হবে আমার অ্যান্সার। বাট এখন যেহেতু তোমাকে বলছে কত গ্রাম পানি দ্বারা পূর্ণ করা যাবে, তাহলে অবভিয়াসলি সেখানে আমাকে পানির ভর চাইছে, তাহলে সেক্ষেত্রে রো ইকুয়াল টু এম বাই ভি, দিয়ে আয়তনের সাথে ভরের একটা সম্পর্ক সূত্রের আমরা ইউজ করে ওই ভরটা বের করে আনবো। সো আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝেছো। সো ঠিক আছে, টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারেন, জাস্ট টার্ন সোয়াইপ কমেন্ট সেকশন, ওইটা আস করলাম যে এই ক্ষেত্রে তো হচ্ছে বড় হলেও যেখানে ভার্নিয়ার স্কেলের মতো আছে, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছো, দেখি তাড়াতাড়ি শেষ করেন ভাই, 4টা ক্লাস, এটা 4 নাম্বার। আই এম সরি, এক্সট্রিমলি সরি, যে আসলে অনেকগুলো ক্লাস তোমরা করছো, বাট আমি যদি কথাগুলো না বলি তো এটা সলিউশন তো হচ্ছে না, হ্যাঁ? আমি চাই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো তোমরা যারা পারতেছো না অবভিয়াসলি পরে দেখে নিও। আজকে আমরা ক্লাস করতেছি, জাস্ট সেট ব্যাক, রিল্যাক্স এন্ড আস্তে ধীরে আমাদের ক্লাসটা করি, প্রবলেমগুলো আমরা সলভ করব, ঠিক আছে?
আমরা তাহলে হ্যাঁ কোশ্চেনটাতে যাই। এখানে জিনিসগুলো অনেক ছোট, হ্যাঁ, বিকজ তোমরা যে ছবিটা দিয়েছো সেটা যখন আমরা আবার পাওয়ার পয়েন্টে আনি সেটা একটু রেজলিউশনটা খারাপ হয়ে যায় অবভিয়াসলি। সো এক্ষেত্রে বিয়ার উইথ মি, আমি বলে দিব। এখানে কতগুলো মান টান দেওয়া আছে, তোমরা জুম করতে পারো তো? হ্যাঁ, জুম করা যায় মেবি। ব্যালনের আয়তন গোলকের আয়তনে কত গুণ হবে, তোমার মতামত গাণিতিকভাবে উপস্থাপন করো। আচ্ছা, এখানে দুইটা আয়তন যখন একটা এটার কত গুণ হবে এই জিনিসটা আমি আবার বলে দিই, ঠিক আছে? যে ব্যালনের আয়তন যখন আমরা বের করি বা কোনো কিছু দুইটা আয়তনে কম্পেয়ার করি, বলা হয় এটা আরেকটা থেকে কতটুকু বেশি, কত গুণ। এই জিনিসগুলো তোমাদের আমি অ্যান্সারটা দিব এখন, যে কত গুণ হবে, কতটুকু বেশি লিখবো না কত কম লিখবো, এই ব্যাপারটা আমরা বলে দেই। তো চলো, কেউ কিছু বলছো দেখে নেই। লেকচার অনুপম পাঞ্জেরি অল, দাঁড়ো দেখি একটু কমেন্টটা পড়ি তোমরা কি বলছো। ভাইয়া না প্রবলেম নাই, অনেক মজা লাগতেছে। নো প্রবলেম ভাইয়া, ক্যারি অন। ওকে, আই উইল ক্যারি অন অবভিয়াসলি, নো ম্যাটার হাউ মেনি স্টুডেন্টস মানে জয়েন মাই ক্লাস বা দেখে, আমি আমার ক্লাসটা জয়েন করবই। তো যাদের পড়তে ইচ্ছা, যাদের সত্যিকারে পড়ার ইচ্ছা আছে, ভবিষ্যতে কিছু করার আছে, তারা দেখে। যাদের প্রবলেম আছে, যাদের প্রবলেম নাই জাস্ট গিয়ে ঘুমাও, ঘুমানো তোমার জন্য ভালো অনেক। হ্যাঁ, ঘুমানো অনেক কাজে দিবে পড়া বাদ দিয়ে, ঠিক আছে? বোরিং কথাবার্তা শোনার কোনো দরকার নেই। ফাইন, তাহলে আমি কোশ্চেন সলভ করি, কথা বেশি বলতেছি, সরি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলক ব্যালন পরিমাপ করে নিম্নোক্ত পাঠ পাওয়া গেল সামথিং, ব্যালনের আয়তন গোলকের আয়তন কত গুণ হবে। আচ্ছা, সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বুঝাই যে কিভাবে কি হবে। ধরো তোমার এখানে V1 একটা কিছু ছিল, V1 এর মান পেয়েছো তুমি, ধরো কিছু একটা মান, কত দিব, ধরো 10 মিটার কিউব। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। V1 এর মান হচ্ছে 10 মিটার কিউব, V2 এর মান পেয়েছো তুমি 50 মিটার কিউব। দুইটা মান, এখন তোমাকে বলা হলো এই দুইটার একটা আরেকটার কত গুণ, কোশ্চেনটা এরকম করা হলো। তাহলে তুমি কি করবা, যে কোনো ইকুয়েশন নিয়ে আসো, তুমি যে দুইটা থেকে তুমি জাস্ট কি করলো, ভাগ করে দাও, জাস্ট সিম্পলি ভাগ করে দাও। তাহলে V2 বাই V1 আমি ভাগ করে দিলাম, ইকুয়ালটা আমি কত পাবো, 50/10, কাটাকাটি করি, তাহলে আমি পাচ্ছি 5। তাহলে এখানে আমি যদি লিখি ইকুয়েশনটা V2 = 5V1, তাহলে এই লাইনটাই জাস্ট খেয়াল করো, এই অংশটা খেয়াল করো। তাহলে V2 এটা হচ্ছে V1 এর 5 গুণ। এক পাশে শুধু V2 আছে এখানে, তাহলে আমি V2 এর কথাই বলবো। এক পাশে V2 কে রাখছি, ওর রেসপেক্টে আমি অ্যান্সার দেব। V2 সমান পাইছি 5 × V1, 5 × V1, তার মানে V2 এর মান বাম পাশে যেটা আছে তার মান V1 এর 5 গুণ, তার মান V1 এর 5 গুণ, কারণ এই পাশে শুধু একা V2 আছে। তাহলে আমি যে এক পাশে একা থাকবে তার মানটা আমি বলবো, তার কথা আমি বলবো। V2 V1 এর 5 গুণ, V2 V1 এর 5 গুণ, ঠিক আছে? এখন আমি যদি বলি অন্যভাবে, তাহলে আমি কথাটা লিখে দিই, হ্যাঁ, তোমার কনফিউজ হয়ে যেতে পারো। তাহলে আমি বললাম V2 হচ্ছে V1 এর 5 গুণ। এটাও তো একটা অ্যান্সার, হ্যাঁ, এটা একটা অ্যান্সার, দিস ইজ এন অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার, অবশ্যই সঠিক অ্যান্সার। এখন আমি আরেকটা অ্যান্সার দিই, আমি বলতে পারবো V2 এর মান ওর থেকে 4 গুণ বেশি। আমি কিন্তু কম বেশি কথাটা লিখি নাই, এতক্ষণ এই প্রথমে অ্যান্সারটা যে দিলাম কম বেশি কথা লিখি নাই, জাস্ট বলছি V2 হচ্ছে V1 এর 5 গুণ, সহজে। এখন আমি যদি বলি কম বেশি কতটুকু, তাহলে তোমরা একটু বলো তো V2 V1 থেকে কতটুকু বেশি, V2 V1 থেকে কতটুকু বেশি, জাস্ট মান দেখে বলো। তুমি এখানে দেখে বলতেছো যে হ্যাঁ 40 মিটার কিউব বেশি, রাইট? তাহলে এই 40 মিটার কিউব V1 এর কত টাইম বলো তো? 4 গুণ না? 4 গুণ না? V1 হচ্ছে 10, তাহলে 40 হচ্ছে এটা 4 গুণ, 40 হচ্ছে V1 এর 4 গুণ, রাইট? তাহলে বলতে পারো এবার এই কোশ্চেনটা, এটা অ্যান্সারটা এটা হবে, এটাও সঠিক অ্যান্সার, যে V2 V1 এর 4 গুণ বেশি। তাহলে বেশি কথাটা কখন আমরা বলি, বেশি কথাটা বলি ওর নিজেরটা বাদ দিয়ে, ঠিক আছে? ও কতটুকু বেশি, এক্সট্রা কতটুকু,
ওইটাকে দিয়ে আমরা বেশি কথাটা বলি। একজনের কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 20 টাকা আছে বা 30 টাকা আছে, তাহলে একজন 10 টাকা, একজন 30 টাকা, ওর কাছে কত টাকা বেশি আছে বলো? কত টাকা বেশি আছে? বেশি কথাটা আলাদা বলছি। তাহলে ওর কাছে 20 টাকা বেশি আছে, ওর কাছে 20 টাকা বেশি আছে। সে 20 টাকা, এখন আমি দেখি যে ওর কত গুণ। 10 কে 2 গুণ করলে 20 পাওয়া যায়, তাহলে আমি বলবো ওর কাছে 2 গুণ বেশি টাকা আছে। তাহলে বেশি মানে বলতে কি বোঝাচ্ছি? বেশি মানে বলতে কি বোঝাচ্ছি? এক্সট্রা কতটুকু, ঠিক আছে? এক্সট্রা কতটুকু। ফাইন। তাহলে একটা হচ্ছে ডিরেক্টলি, একটা থেকে দুইটা কম্পেয়ার করবো, জাস্ট দুইটা কম্পেয়ার। তাহলে V2 V1 এর 5 গুণ। প্রথম অ্যান্সারটা কি বললাম? V2 যেহেতু এক পাশে আছে, তাহলে V2 এর মান হবে V1 এর 5 গুণ। আবার আমি এটা অন্যভাবে বলতে পারি, V2 এর মান V1 এর থেকে 4 গুণ বেশি। তাহলে V1 কে 4 দিয়ে গুণ করো, কত হবে? V1 কে আমরা 4 দিয়ে গুণ করলে 4, সরি আমি এটা মুছে দেই। V1 কে আমি 4 দিয়ে গুণ করব, কারণ আমি 4 গুণ বেশি চাইতেছি, রাইট? তাহলে আমি বললাম এরকম কিছু বলি। তাহলে আমি যদি 41 টাকে না লিখে আমি লিখবো V1 এর মান হচ্ছে 10, তার সাথে 4 গুণ করব। তাহলে এটা কত আসলো? এটা আসলো আমার 40। তাহলে V2 এর মান V1 থেকে 40 বেশি। তাহলে V2 এর মান কত হবে? 40 V1 এর মান যোগ বেশি যেহেতু বলছি, তাহলে ওর হচ্ছে 10, দ্যাট মিন্স 50। পরে কথাটা না বুঝলেও চলবে, বাট আমরা যেটা বললাম যে বেশি যখন আমি বলবো তখন আমি আসার আগে বিয়োগ করে দিব। যখনই বেশি কথাটা বলবো তখন আমি বিয়োগ করে নিব, ঠিক আছে? বেশি কথাটা যখনই বলবো তখন আমি বিয়োগ করে নিব। যেমন এখানে যখন আমি 4 গুণ বেশি বলছি তখন আমি 50 থেকে 10 কে বিয়োগ করে দিছি, ঠিক আছে? সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার হইছো তোমরা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ব্যাপারটা এরকম। একটা আমি বলতে পারি এটা এটার কত গুণ, অথবা বলতে পারি এটা এটা থেকে কত গুণ বেশি। তাহলে আগে বেশিটা বের করে আনলাম, যে কত বেশি বিয়োগ করে কত বেশি সেটা বের করে নিয়ে আসলাম, দেন সেটার সাথে আমি V1 কে কম্পেয়ার করলাম যে 4 গুণ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে উত্তর আসে 3.46। এখন আমরা কি উত্তর 3.46 গুণ বেশি লিখবো নাকি 3 গুণ বেশি লিখবো? তাহলে বেশি কথাটা লিখারই দরকার নেই, বেশি লিখলেই ঝামেলা হবে। জাস্ট বলে দিব এইটা এটার এত গুণ, ঠিক আছে? যেমন এই এক্সাম্পল আমি বলে দিয়েছি যে V2 টা V1 এর 5 গুণ। তাহলে এখন তুমি যদি ধরো তোমার ক্যালকুলেশনে VB একটা মান পেয়েছো, কালারটা চেঞ্জ করি, VB এর একটা মান পেয়েছো, আবার VS এর একটা মান পেয়েছো। এখন দুইটাকে ভাগ করবা না? দুইটাকে ভাগ করলে তুমি কি পাবা? ধরো VB ইকুয়াল টু VS ইনটু সামথিং না? তাহলে এটার অ্যান্সারটা তুমি কিভাবে দিবা বলো? তুমি এটার অ্যান্সারটা দিবা VB হচ্ছে VS এর এই যে আমার এখানে গোল্লায় যেটা আছে তত গুণ। শেষ অ্যান্সার। নেক্সট, সরি, নেক্সট কোশ্চেনটা যাই আমরা। হ্যাঁ, এই ম্যাথের উত্তরটা মিলাতে পারছি না, যদি একটু করে উত্তর সহ করে দিতেন খুবই উপকৃত হতাম। এই প্রশ্নের বেলাতে ব্যালনের আয়তন বের করার পর কি করব? এখানে বলেছে কত গ্রাম পানি দ্বারা ব্যালনের খালি অংশ পূর্ণ করা যাবে। একজন আমাকে টেক্সট ইনবক্স করেছিল, আমি ওকে অ্যান্সারটা পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের সেই সুযোগটা পাইনি যে ভেতরের অংশের আয়তন আমরা বের করতে পারি। হ্যাঁ, তোমরা ভেতরের অংশে ব্যালনের ফাঁকা অংশে, ভেতরে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশের আয়তনটা বের করতে পারছো, কিন্তু এখন তো তোমাকে চাইছে কত গ্রাম পানি দিয়ে পূর্ণ করা যাবে। তোমাকে কোশ্চেন করছে কত গ্রাম পানি দিয়ে পূর্ণ করা যাবে, ভর চাইছে। তাহলে আমরা খেয়াল করি ভর চাইছে, বাট আমরা আয়তন বের করতে পারছি। তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক কি বলো তো? তোমরা নিজেরাই জানো। তোমরা একটা ফর্মুলা শিখে আসছো না, রো ইকুয়াল টু এম বাই ভি। রো ইকুয়ালস টু এম বাই ভি পড়ে আসছো না? ঘনত্বের সাথে ভর এবং আয়তনের সম্পর্ক। তাহলে আলটিমেটলি আমরা জাস্ট এখানে ভর চাইছে, তাহলে এম ইকুয়ালটা আমি বলবো রো ইন্টু ভি। এই তো শেষ কাহিনী। তুমি আয়তন পাইছো, আয়তনের সাথে রোটা গুণ করবা। তো এখানে রো কার হবে? কার ঘনত্ব হবে? পানির ঘনত্ব। শেষ, সিম্পলি এজ দ্যাট। আচ্ছা, তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আমি রো জানি। পানির ক্ষেত্রে রো কত বলতো? পানির রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব। আর তুমি ধরো আয়তন পেয়েছো কোনো কিছু সামথিং মিটার কিউব। তাহলে এই দুটো যখন তুমি কি করবা? গুণ করে দিবা, তখন এই মিটার কিউব পার মিটার কিউব কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু কেজি। এখন কেজি থেকে গ্রামে তো তুমি যেতেই পারো, কেজি থেকে গ্রামে তো তুমি যেতেই পারো। কি করা লাগবে? আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে জাস্ট কেজি টু গ্রামে যাবো, 1000 দিয়ে গুণ করে। ফাইন, ভেরি গুড। অনেকে অ্যান্সার গুলো দিচ্ছ, আমার সাথে কথা বলছো, দ্যাটস গুড। রেসপন্স করবা। ডেনসিটি দিয়ে বের করবো, ভেরি গুড।
সবাই আসলে পারবা জিনিসটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন কোশ্চেনটা কিন্তু এরকমও হতে পারে, প্যাচালি কিন্তু এভাবে হতে পারে যে আমি কি করলাম, তোমার এখানে বলে দিলাম তাদের এখানে দুইটা দেখতে পাচ্ছ, দুইটা ফাঁপা একটা ব্যালন। এই কোশ্চেনটা হচ্ছে ফাঁপা ব্যালন, বাট এমন হতে পারে ভেতরেরটা নিরেট, বাইরেরটাও নিরেট, তাদের মাঝখানে খালি জায়গা আছে। দুইটা ব্যালন, ঠিক আছে, ভেতরেরটাও নিরেট, বাইরেরটাও নিরেট। তাহলে সেক্ষেত্রে তাদের দুইজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, এখন আমি বলি ওইখানে কতটুকু পানি আসবে, তখন কি করবা? তখন সবার বাইরের আয়তনটা বের করলা, ভেতরের আয়তনটা বের করলা, দুইটা আয়তন মাইনাস করে দিবে, তাহলেই তাদের ওই মাঝখানে ফাঁকা অংশের আয়তনটা পেয়ে যাবে। এক হচ্ছে পুরো ভেতরে ফাঁকা, তাহলে ভেতরের ব্যাস দিয়ে আমি ভেতরের আয়তন বের করলেই হয়ে যাচ্ছে অ্যান্সার। আরেক হতে পারে ভেতরেও নিরেট, বাইরেও নিরেট, তাদের দুইটার মাঝখানে ফাঁকা, তাহলে সেক্ষেত্রে ভেতরের ব্যাস দিয়ে ভেতরের আয়তন বের করবা, বাইরের ব্যাস দিয়ে বাইরের আয়তন বের করবা, দুইটা আয়তনের বিয়োগফলই হবে তাদের মাঝখানে ফাঁকা অংশ। দেন সেই ফাঁকা অংশের তুমি আয়তন বের করতে বলে আয়তন বের করবা বিয়োগ করে, যদি পানি বের করতে বলে কত গ্রাম, তাহলে সেক্ষেত্রে m/v দিয়ে রো ইকুয়াল টু m/v দিয়ে পানি বের করলাম। ঠিক আছে, আই থিঙ্ক এখন ক্লিয়ার হয়েছে, রাইট? এখন ক্লিয়ার হয়েছে। এবং এই ক্ষেত্রে মেবি তুমি মিলিমিটার কিউবে অ্যান্সারটা পাবা। তুমি যেহেতু মিলিমিটার দিয়ে অ্যান্সার করতেছো, কোশ্চেন করতেছো, তাহলে তুমি মিলিমিটার কিউবে আয়তন যখন বের করবা, ভি যখন বের করবা, তখন তুমি মিলিমিটার কিউবে তুমি অ্যান্সারটা পাবা। তো তুমি চাইলে সেই মিলিমিটার কিউবকে, আমরা তো জানি আয়তনের একক কি, নর্মালি এসআই ইউনিট কি, মিটার কিউব, তাহলে সেখানে মিলিমিটার কিউবকে কিভাবে মিটার কিউবে নিব, তাহলে মিলিমিটার কিউবকে কিভাবে মিটার কিউবে নিব সেটা যদি একটু করে দেখাই দিই, পরে আলোচনা আছে যদিও। আমরা কি জানি 1 মিলিমিটার সমান সমান কত মিটার, এটা আমাকে জাস্ট বলো। 1 মিলিমিটার সমান সমান কত মিটার, বা 1 মিটার সমান সমান কত মিলিমিটার। আমরা সম্পর্কগুলো যদি একটু চিন্তা করি, আমরা জানি যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, রাইট? 10 মিলিমিটার 1 সেন্টিমিটার তো আমরা স্কেল থেকে জানি। আবার 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 1 মিটারে আমি পাচ্ছি 100 সেন্টিমিটার, আবার প্রতি সেন্টিমিটার হচ্ছে 10 করে করে, তাহলে এটার সাথে আমি যদি 10 দিয়ে গুণ করি, তাহলে পুরো এককটা মানটা চলে যাবে মিলিমিটারে। তার মানে সোজা কথা 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাহলে জাস্ট এই সম্পর্কটা মনে রাখো, তাহলেই হবে। 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাহলে এখন মিটার থেকে মিলিমিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ তুমি ছোট মানে যেতে চাচ্ছ, আর ছোটটা থেকে বড়টা আসতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সোজা কথা। বড়টা থেকে ছোট দিয়ে গুণ করতে হয়, ঠিক না? বড়টা থেকে ছোটটা গেলে, মিটার হচ্ছে বড়, মিলিমিটার ছোট, তাহলে মিটার থেকে মিলিমিটারে গেলে গুণ করতে হবে, আর মিলিমিটার থেকে মিটার আসতে হলে বড়টাতে যেতে হলে আমাকে ভাগ করতে হবে, সোজা কথা। তাহলে এখানে মিলিমিটার কিউব মানে কত? 3টা মিলিমিটার আছে, তাহলে প্রতিটা মিলিমিটারকে তোমাকে মিটার নিয়ে যেতে হবে। মিলিমিটার কিউব মানে এখানে 3টা মিলিমিটার আছে, মিলিমিটার কিউব মানে 3টা মিলিমিটার আছে, তাহলে প্রতিটা মিলিমিটারকে তোমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবা? সিম্পলি জাস্ট মিটারে নিতে হলে একবার এই যে 1000 দিয়ে ভাগ করলা, আবার 1000 দিয়ে ভাগ করলা, আবার 1000 দিয়ে ভাগ করলা, তাহলে 3টা মিলিমিটারকে তুমি মিটার মিটার মিটারে নিয়ে গেলা। এইভাবে তুমি মিলিমিটার কিউব থেকে তুমি আলটিমেটলি মিটার কিউবে চলে গেলা। বুঝতে পারছো? ছোট থেকে বড়তে গেছে, এই জন্য ভাগ করছি, সোজা কথা। এবং এখানে 3টা মিলিমিটার আছে, এই জন্য আমাকে 3 বার ভাগ করতে হবে। শেষ, ডান। আই থিঙ্ক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। কিছু মোটিভেশন দেন, মোটিভেশন দিয়ে কি করবা? এই বয়সে যদি মোটিভেশন লাগে, তাহলে তো পরে সময় পড়েই আছে। এই বয়সে মোটিভেশন লাগলে তো আর উপায় নাই, কথা। হ্যাঁ, ভালো কিছু করতে হবে, ঠিক আছে, সোজা কথা, ভালো কিছু করতে হবে। সবার জন্য একটা রোল মডেল হয়ে দাঁড়াতে হবে। বাসায় ছোট ভাই বোন আছে, আশেপাশে পাড়া প্রতিবেশীতে ছেলেপেলে আছে, তোমার বাবা মা এরা তো গিয়ে বলবে যে হ্যাঁ এ এত পড়ে, এর মতো হও, ওর মতো হও, তুমি কেন পড়ো না? সো আমার ক্ষেত্রে এই কথাটা হয়েছিল, আমারও অনেক কিছু বলছিল আমার বাবা মা। পরে আমি কাজ করছি যে সবকিছু কান বন্ধ করে নিজের মতো পড়া শুরু করছি। পরে একটা সময় দেখা গেছে সবকিছু যখন ইগনোর করছি, একটা সময় আমি আবার এক্সাম্পল হয়ে গেছি, এবং এখন ভালো লাগে নিজের কাছে, ঠিক আছে, সবাইকে আমার এই এক্সাম্পল দেয়। সো ব্যাপারটা হচ্ছে ওই পৈশাচিক আনন্দটা পাইতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনার বিকল্প কিছুই নেই, হার্ডওয়ার্ক করতে হবে। যারা হার্ডওয়ার্ক করবে তারাই লাইফে সাকসেসফুল হবে, এন্ড লাইফে সাকসেসফুল হলে আলটিমেটলি তখন অন্যরকম একটা আনন্দ ফিল মানে ভিতরে কাজ করবে। হ্যাঁ, সো
আমি আজকে যে স্টেজে আছি, তুমি যদি এই স্টেজে আসতে চাও, অবশ্যই ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। ঠিক আছে? হ্যাঁ, আমরা সামনে আরো অনেক মোটিভেশনাল ক্লাস নিব। এখানে মোটিভেশন ক্লাস না, এখন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। এখানে চলে আসি, সুন্দর একটা কোয়েশ্চেন। গড় ত্রুটি কি আর পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করার জন্য কি গড় ত্রুটি বের করতে হবে, নাকি সবচেয়ে বড় ত্রুটি ধরে কাজ করলেই হবে? প্রথম কথা হচ্ছে গড় ত্রুটি। আমরা দেখছিলাম যখন ত্রুটি বের করতাম না, যে এক্স্যাক্টলি একটা মান থাকতো, ওইটা দিয়ে মান বের করতাম। তারপর এটার ছোট কতটুকু হতে পারে সেটা দিয়ে একটা মান বের করতাম। এটা ম্যাক্সিমাম কত হতে পারে সেটা দিয়ে একটা মান বের করতাম। তিনটা মান তোমার মনে আছে হয়তো, না? আমরা যখন আয়তন বের করেছি তখন নরমালি ভি রিয়েল, সত্যিকার একটা আয়তন বের করেছিলাম, তারপরে ভি ম্যাক্সিমাম একটা মান বের করেছিলাম, আবার ভি এর মিনিমাম একটা মান বের করেছিলাম। আমি এটাকে একটু মুছে জিনিসটাকে সামনে নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, ভালো করে বুঝতে পারবা। একটু আমাকে সময় দাও, আমি একটু তোমাদের মুছে ব্যাপারটা নিয়ে আসি। সো হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম, ধরো সাপোজ তোমার কাছে ভিটা দেয়া আছে, আয়তন দেয়া আছে, কোন একটা মান দেয়া আছে, ধরো একটা দৈর্ঘ্য দেয়া আছে এল, এল ইকুয়াল টু 10 সেন্টিমিটার বা 10 মিটার, যে কোনো কিছু হতে পারে, ধরো সেন্টিমিটার। তাহলে আমি কি করব, এই এল দিয়ে আমি ক্ষেত্রফল বের করলাম। তাহলে ক্ষেত্রফলের রিয়েল একটা মান হবে না? এরিয়া বের করবো তখন রিয়েল একটা এরিয়া পাবো আমি। আবার এই এল এর মানে কম বেশি হতে পারে, যখন দৈর্ঘ্য মাপলাম সেটা হয়তো ভুলে একটু ছোট হতে পারে, ভুলে হয়তো একটু বড় হতে পারে। তো সেই এল এর ছোট বড় মান আমরা দেখছিলাম যে সে এল ছোট হলে কত হতে পারে, ধরো 9 সেন্টিমিটার, ভুল হলে নিচের দিকে, আর বড় হলে হতে পারে ধরো 11 সেন্টিমিটার। তাহলে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার আমার ভুল হতে পারে। তাহলে এই যে সবচেয়ে ছোট দৈর্ঘ্যটা দিয়ে যে আয়তনটা এরিয়াটা বের করবো সেটা হবে মিনিমাম এরিয়া, ছোট এরিয়া। তাহলে এরিয়া মিনিমাম একটা বের করলাম। আবার সবচেয়ে বড় দৈর্ঘ্যটা দিয়ে যে আয়তনটা এরিয়াটা বের করবো সেটা হবে বড় এরিয়া। তাহলে এরিয়া ম্যাক্সিমাম, এরিয়া ম্যাক্স। তাহলে এখন আমার এই রিয়েল এরিয়ার সাথে এই দুইটারই পার্থক্য আমি বের করতে পারি, ঠিক না? যে সর্বনিম্ন এরিয়া কত হতে পারে, আবার সর্বোচ্চ এরিয়া কত হতে পারে। তাহলে তুমি কি করলা, এই দুইটারই বিয়োগফল বের করলা। এই দুইটার বিয়োগফল বের করলা একটা, আবার এই দুইটার বিয়োগফল একটা বের করলা। ধরো এটা আসছে সামথিং তোমার 5, আর এটা আসতেছে 7। এটা 5 সেন্টিমিটার স্কোয়ার, এটা ধরো 7 সেন্টিমিটার স্কোয়ার। এই দুইটার বিয়োগফল দেখো দুই রকম। তাহলে শুধু যদি এরর না হয়, ভুল না হয়, তাহলে তোমার যেই এরিয়াটা আসতো সেটার সাথে সবচেয়ে ছোট যে এরিয়া আসার সম্ভাবনা আছে, সবচেয়ে ছোট যেটা হতে পারে, তার পার্থক্য হচ্ছে 5। তাহলে 5 হচ্ছে একটা এরর, এটা একটা ভুল। আবার রিয়েল এররের সাথে আমার সবচেয়ে বড় এররের একটা পার্থক্য আছে, সেটা কত, 7 সেন্টিমিটার। তাহলে এখন আমি কি এই দুইটাকে গড় করে অ্যান্সার দিয়ে দিব? না, গড় করে অ্যান্সার দিলে হবে না। তোমাকে যদি বলা গড় ত্রুটি বের করো, তাহলে তুমি কি করলা, এই 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার নিয়ে যোগ করে অর্ধেক করে দিলা, গড় ত্রুটি হয়ে গেল। এটা হচ্ছে গড় ত্রুটি। এখন আপেক্ষিক ত্রুটি বের করার জন্য কি গড় ত্রুটি নিতে হবে, নাকি সবচেয়ে বড় ত্রুটি নিয়ে কাজ করলে হবে? হ্যাঁ, সবচেয়ে বড় ত্রুটিটা নিব, যে আমার ভুল সবচেয়ে কত হতে পারে, আমার ভুলটা সবচেয়ে বেশি কত হতে পারে। আমার ছোট ভুল তো দেওয়ার দরকার নাই। আমি যখন এরর ক্যালকুলেশন করবো, তো যখন তুমি কোনো রিপোর্ট দিবা, রিপোর্টে তুমি অ্যাভারেজ দিবা না যে আমার গড়ের এতটুকু ভুল হতে পারে। তুমি অ্যাভারেজ, তুমি যখন রিপোর্ট সাবমিট করবে তখন তুমি বলবা যে আমার সবচেয়ে বেশি বড় ভুল হতে পারে এত। তাহলে অ্যান্সারটা যখন আমি ক্যালকুলেশন করব তখন আমরা সবচেয়ে বড় এররটা নিব। আচ্ছা, একজন কোশ্চেন করতেছো, ভাইয়া প্লাস মাইনাস 0.5 হবে না? হ্যাঁ, যদি আমি তোমাকে অন্য কোনো ইনফরমেশন না দিয়ে থাকি। ঠিক আছে, জাস্ট বললাম 10 সেন্টিমিটার, তাহলে তুমি এখন আপেক্ষিক এরর বের করো। তাহলে আমরা জানি যে সবচেয়ে ছোট যেই মান থাকে সেন্টিমিটার স্কেলে, ধরো সেন্টিমিটারের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। তাহলে সেন্টিমিটারের অর্ধেক, 1 সেন্টিমিটারের অর্ধেক প্লাস মাইনাস ভুল হতে পারে, সেটা আমরা অ্যাড করে দিই। এই ক্ষেত্রে আমি অন্যটা বুঝাইলাম, এই ক্ষেত্রে বুঝালাম যে ধরো 1 সেন্টি প্লাস মাইনাস 1 সেন্টিমিটার তোমার দেয়া আছে, তো যখন প্লাস মাইনাস 1 সেন্টিমিটার দেয়া থাকবে না, তখন আমরা কি করব, এইভাবে সবচেয়ে ছোট যে সেন্টিমিটার স্কেলে যেহেতু মাপা হয়েছে, তাহলে সবচেয়ে ছোট ইউনিট সেন্টিমিটারে, তাহলে ওই সেন্টিমিটারের সবচেয়ে ছোট ইউনিট নিব 1 সেন্টিমিটার, সেটাকে 2 ভাগ করব, প্লাস মাইনাস করে আমরা হিসাবগুলো ক্যালকুলেশন করব। থ্যাংক ইউ সো মাচ। গড় ত্রুটি হচ্ছে ওই যে বললাম, নিচের দিকে একটা ত্রুটি হতে পারে, উপরের দিকে একটা ত্রুটি হতে পারে। নিচের দিকে 5 সেন্টিমিটার হতে পারে দেখলাম, আবার উপরের দিকে হতে পারে 7 সেন্টিমিটার। দুইটা ত্রুটি, সেই দুইটা ত্রুটিকে যোগ করে ভাগ করে দিলাম, অর্ধেক করে দিলাম, গড় বের করে দিলাম সোজা করে। ঠিক আছে, সেটাকে গড় করে দিলাম। ফাইন। কারো স্ক্রিন ব্লার আসতেছে, বিকজ হচ্ছে নেটের কারণে, ইন্টারনেট সংযোগের কারণে। আচ্ছা, সো আই থিঙ্ক গড় ত্রুটি বলে দিছি, এবং সবসময় বললাম ত্রুটি নিব যখন আমি ম্যাক্সিমাম ত্রুটিটা নিব। একজন আমাকে বলতেছো এনডিসি তে এক্সাম, এনডিসি কি বলছো ভাইয়া, এনডিসি এক্সাম দিতে শর্ট সিলেবাস পড়বো নাকি অল?
হ্যাঁ, অবভিয়াসলি তুমি শর্ট সিলেবাস পড়বা, তার সাথে সাথে ওই অধ্যায়ের ডিপে চলে যাবা। যেমন আমি তোমাদের যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু মোস্ট অফ দ্য থিংস হতে পারে ইন্টারের বই থেকে পড়াচ্ছি বা অন্য কোনো কিছু থেকে পড়াচ্ছি। তো এই ম্যাথগুলো ডিপে চলে যেতে হবে, সেটা কথা। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার রিলেটেড জিনিসপত্র তোমাদের হালকা পাতলা হলেও জানতে হবে। সময় আছে, যথেষ্ট সময় আছে, এসএসসি পরীক্ষাতে যথেষ্ট সময় আছে। সময়টাকে কাজে লাগাও, বিভিন্ন জায়গা থেকে দেখো, বিভিন্ন গাইড ঘাটাঘাটি করো যে কোন জিনিসটা এক্সট্রা আছে, কোন জিনিসটা বুঝো না, কোশ্চেন আমাকে পাঠাও, আমি সলভ করে দিব। নিজে নিজে সময় দাও, সময় দিয়ে বোঝার চেষ্টা করো। ইনাফ ইনাফ ইনাফ। আচ্ছা, আরেকজন বলতেছো ভাইয়া এনডিসি তে চান্স পাইলেন কেমনে? ভাই আমি আসলে এনডিসি তে চান্স পাই নাই। এনডিসি তে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আমি হচ্ছে রিজেক্টেড, হ্যাঁ, রিজেক্টেড পারসন, রিজেক্টেড স্টুডেন্ট। আমি এনডিসি থেকে রিজেক্টেড হয়ে গেছি, ওটা অনেক বড় হিস্ট্রি, ওটা জানার দরকার নেই। একদিন ইনশাল্লাহ সময় হলে বলবো, তোমরা যদি চাও। আমি এনডিসি থেকে রিজেক্টেড হয়েছিলাম, হ্যাঁ, আমি এনডিসি তে চান্স পাইনি। তো আলটিমেটলি ওখানে একটা জিত ছিল, একটা জিত কাজ করছিল মনের ভিতরে, দুঃখ কাজ করছিল। ওই দুঃখ থেকে আলটিমেটলি পরীক্ষা দিয়েই বইটা 91তম হওয়া, হ্যাঁ। সো সিরিয়াসলি না, সো এই আর কি। তো তোমাদের ভিতরে এরকম জিত হয়তো আছে, হয়তো কারো থাকতে পারে, নাও থাকতে পারে, বাট আমি বলবো যে যত ফেলিয়ার আছে, ফেলিয়ার গুলো হচ্ছে তোমাকে একটা পুশ করার জন্য, বলতে পারো এক একটা তোমার সাকসেস হওয়ার জন্য ফেলিয়ারের যে ঘটনাগুলো এগুলো তোমাকে কি করবে, পুশ করবে। সো ফেলিয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ফেলিয়ার গুলোকে কাজে লাগাবা। এনডিসি তে চান্স না পেলে জীবন শেষ না, হ্যাঁ, এনডিসি পরে বুয়েট আছে। আবার বুয়েটে চান্স না পালে মানে যে জীবন শেষ তাও কিছু না। অনেকে বুয়েটে চান্স না পেয়েও নাসাতে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, গুগলে যাচ্ছে, ঠিক আছে। সো বুয়েট ইজ নট দ্য আলটিমেট গোল, বা এনডিসি ইজ নট দ্য আলটিমেট গোল, বা এনডিসি ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। বুয়েটও ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সো তোমার কাছে বুয়েট এনডিসি না থাকা মানে এমন কিছু না, আহামরি কিছু না। ইউ ক্যান ডেফিনেটলি শাইন ইন ইউর লাইফ, ঠিক আছে, উইথ অর উইদাউট বুয়েট, উইথ অর উইদাউট এনডিসি। সো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমার পিকচার সাবমিট হচ্ছে না, কষ্ট করে 26 নং পেজের প্রশ্নটা একটু দেখিয়েন। সেখানে উত্তরে বলা হয়েছে বস্তুর আপেক্ষিক ত্রুটি 10%, 10%, কাজেই তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 11 হতে পারে, কিন্তু আমি 10% থেকে কেমনে বুঝবো সর্বনিম্ন 10 আর সর্বনিম্ন সর্বোচ্চ কত হবে? ফাইন, তোমাকে বলা হয়েছে আপেক্ষিক ত্রুটিটা 10%, রাইট? আপেক্ষিক ত্রুটি 10%, এবং তুমি খেয়াল করে দেখবে, আমার কাছে মনে হয় বইটা আছে, আমি যদি বইটা বের করি তাহলে আই থিঙ্ক আমরা কোশ্চেন অ্যান্সারটা পাবো। 26 নাম্বার পেজে বলা হচ্ছে, 26 নাম্বার পেজ, লেটস গো টু পেজ নাম্বার 26। আচ্ছা ফাইন, হ্যাঁ, পেজ নাম্বার 26-এ চলে গেলাম। এখানে একটা প্রবলেম ছিল, এই যে এই প্রবলেমে বলা হয়েছে বর্গাকৃতি সামথিং কিছু একটা আছে। তাহলে এখানে 10% মানে সবচেয়ে কম 10, সবচেয়ে বেশি 11 সেন্টিমিটার কিভাবে হতে পারে? এই কোশ্চেন অ্যান্সার কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা। দেখো এখানে বলা হচ্ছে, আমি একটু নেটটা অন করে দিই যাতে কানেকশন সমস্যা না হয়। এই কোশ্চেন অ্যান্সার তুমি নিজেই বলতে পারবা। তার মান হতে পারে 10 সেন্টিমিটার, তুমি মান পেয়েছো 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারে 10% মানে কত? তুমি বলো আমাকে। তোমার এখানে দেয়া আছে যে 10 সেন্টিমিটার হচ্ছে তোমার মান পেয়েছো তুমি, আর আপেক্ষিক ত্রুটি যেহেতু 10%, তাহলে 10 সেন্টিমিটারের 10% মানে কত? 10 সেন্টিমিটারের 10% মানে কত? 1 সেন্টিমিটার না? এই জন্য সর্বনিম্ন কত হতে পারে? 10 সেন্টিমিটার মাইনাস 1, 9 সেন্টিমিটার, এবং সর্বোচ্চ কত হতে পারে? 11 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মান পেয়েছো 10 সেন্টিমিটার, সেখানে ত্রুটি যদি হয় 10%, তাহলে 10 সেন্টিমিটার 10% মানে কত? 10 সেন্টিমিটার 10% মানে 1 সেন্টিমিটার। তাহলে ওই 1 সেন্টিমিটার হয়তো কম হতে পারে, আর 1 সেন্টিমিটার হয়তো বেশি হতে পারে। এই জন্য 10 থেকে 1 বিয়োগ করে 9 পাইছি, আবার 10 থেকে 1 যোগ করে 11 পাইছি। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, ভার্নিয়ার স্কেলের 18 ভাগ মূল স্কেলের 20 ভাগের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এটার অ্যান্সার তোমরা নিজেরা আমাকে বের করে দাও। অনেক কিছু বলছে, আমি তোমাদের একটু কোশ্চেন এইগুলো কমেন্ট গুলো পড়ি। এই এতটুকু ক্লাসে হয়রান হয়ে গেলে হবে? বাচ্চারা 4-5 ঘন্টাও ক্লাস করে। তবে বলবো যাদের চোখের জন্য ক্ষতি হচ্ছে অবভিয়াসলি তোমরা চলে যাও, হ্যাঁ, বাসায় গিয়ে মানে একটু ঘুমাও, ঘুম দিয়ে উঠে ভিডিওটা আবার দেখো, বিকজ আমি মোরলেস সবগুলো কোশ্চেন আলোচনা করে শেষ করে দিব। নিজের স্বাস্থ্য আগে, হ্যাঁ, নিজের স্বাস্থ্যটা সবার আগে, নিজের শরীরটা সবার আগে, দেন বাকি তোমার পড়াশোনা। আগে শরীর ঠিক রাখবা, স্বাস্থ্য ঠিক রাখবা, তারপর পড়াশোনা করতে আসবা। নিজের ক্ষতি করা যাবে না। ঠিক আছে ভাইয়া, আপনার চুলটা অনেক সুন্দর ভাইয়া। আসলে চুল কাটা হয় না,
সো চুল সুন্দর নিয়ে কথা বলো না তোমরা, কি বলে প্রাসঙ্গিক কথা বলো। হ্যাঁ, প্রাসঙ্গিক কথা বলো। কোয়েশ্চেন পাঠাবো কই? তোমাদের ওয়েব ইন্টারফেস দেয়া আছে, একটা ওয়েব ইন্টারফেসের কথা বলা আছে, ওখানে সার্চ করবা। হ্যাঁ, তোমাদের গ্রুপে সার্চ করবা ওয়েব ইন্টারফেস, যেখানে লিংক পাবা, লিংকে ঢুকে যাবা, তোমার আইডি দিবা, দেখবা যে ওখানে কোয়েশ্চেন সাবমিট করা যায়। ভাইয়া আজকে স্টুডেন্ট কম, তাই স্টোরি টেলিং এডিটিং কম হবে, সো আজকেই বলে ফেলেন ভাইয়া। অবভিয়াসলি বলবো। হ্যাঁ, তোমাদের সাথে আমার অনেক কথা আছে, একবার এসে লাইভে এসে কথাগুলো বলবো তোমাদের সাথে। ইভেন আমার আইডিতে হয়তো পাবা, আমার আইডিতে হয়তো আমার লাইফ স্টোরি আমি মেবি একটা ভিডিওতে বলছিলাম। আচ্ছা দেখি, গড় দ্রুতি কি হবে? 6 সেন্টিমিটার। হ্যাঁ, গড় দ্রুতি কোত্থেকে পাবো? গড় দ্রুতি কোত্থেকে পাবো? ফেইলিয়ার ইজ দ্য সাকসেস, কি জানি বললা। আচ্ছা, ইউর ড্রিম, গুগল, অ্যাপেল, সামথিং ড্রিম না? আচ্ছা ভাইয়া, ক্যান্ডেলা এর সংজ্ঞাটা বুঝাই দেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করব। জুনে মেবি 91 ভিউ, এখানে এক্স কি আর ডেল্টা এক্স বাই এক্স কি? কোথায় এক্স আর ডেল্টা এক্স? আমি তো ডেল্টা এক্স পাইলামই না। দ্যাটস কাইন্ড অফ ইজি। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ভেরি গুড। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। শাহনাজ বলতেছো 1 মাইনাস 18/20, ভেরি গুড। 1 মাইনাস 18/20 হবে আমাদের অ্যান্সার। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়ালস টু হবে 1 মাইনাস 18/20। 18/20 টা আসলে কি? 1 ভাগের দৈর্ঘ্য, 1 ভাগের দৈর্ঘ্য। আমাদের ভার্নিয়ার স্কেল যেটা ছিল সেটার 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 18/20, আর আমার মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, দুইটাকে বিয়োগ করলে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। এটা সবাই পারবা, দ্যাটস কাইন্ড অফ ইজি, ভেরি ইজি। সো এই টাইপের কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তাও আবার ইঞ্জিনিয়ারিং, সো বুঝতেই পারো। চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি কি? এটা বুঝতে পারিনি। চূড়ান্ত ত্রুটি কি হতে পারে? ওই যে তোমাদের বলছিলাম, রিয়েলটা থেকে মিনিমাম, আবার রিয়েলটা থেকে ম্যাক্সিমাম, এই যে বিয়োগফলগুলো, এগুলো কিন্তু চূড়ান্ত ত্রুটি। এগুলো চূড়ান্ত ত্রুটি, বাট সেই চূড়ান্ত ত্রুটি দুইটা হতে পারে না, অবভিয়াসলি দুইটা হতে পারে না। সেখানে সবচেয়ে বড় যেটা থাকবে সেটাই হবে আমাদের চূড়ান্ত ত্রুটি, আলটিমেটলি আমাদের এরর, ফাইনাল এরর। ঠিক আছে, ফাইনাল এরর হচ্ছে আমরা যে বললাম রিয়েলটা থেকে মিনিমামটার যে পার্থক্য, আবার রিয়েলটা থেকে ম্যাক্সিমামের যে পার্থক্য, এর মধ্যে দুইটা মানের মধ্যে সবচেয়ে বড় যে মানটা হবে, দ্যাট ইজ আওয়ার চূড়ান্ত ত্রুটি। এবং আপেক্ষিক ত্রুটি কি? ওই যে তুমি কি করলা, চূড়ান্ত ত্রুটিটা বের করলা, সেই চূড়ান্ত ত্রুটিকে রিয়েল মান দিয়ে ভাগ করে যে 100% করবা, এটাই তুমি আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, চূড়ান্ত মানটাকে রিয়েল মানটা দিয়ে ভাগ করে দেখলে যে চূড়ান্ত মানটা রিয়েল মানের কতটুকু, দ্যাট ইজ পার্সেন্টেজ করলে তুমি পেয়ে যাবে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা ভাইয়া, একটু ইন্টারাপ্ট করি। আর যারা ওয়েব অ্যাপের মানে লিংকটা জানো না অথবা ওয়েব অ্যাপে ঢুকতে পারোনি, আমি ক্যাপশনে লিংকটা দিয়ে দিয়েছি, তারপর আমি কমেন্টেও পিন করে দিতেছি। তোমরা ওয়েব অ্যাপ থেকে সবকিছু করতে, সেখানে তোমার প্রশ্ন করার ইন্টারফেস পাবা, সবকিছু পাবা। তো দেখে নিও। হ্যাঁ, এইটুকু ভাই। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকে বলছো পরম মান দিয়ে চূড়ান্ত ত্রুটি বের করছে। ওই যে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের মতো ব্যাপারটা চলে আসতেছে না, যে পরম মান মানে কি? পরম মান মানে কি? তুমি পজিটিভ মানটা নিবা, দ্যাট মিন্স বড়টা থেকে ছোটটা বিয়োগ করে তুমি এররটা বের করো। ঠিক আছে, পরম মান কিন্তু একই কথা। পরম মানের ব্যাপারটা কি? মডুলাস সাইন দিয়ে কি হয়? পজিটিভ নেগেটিভকে পজিটিভ বানায় দেওয়া হয়। দ্যাট মিন্স ওই যে ত্রুটি ছোট হলে কি তুমি মাইনাস করবা? এরর কি মাইনাস দিবা? এরর মাইনাস দিবা না তো। তুমি যেটা বলবা যে দুইটার বিয়োগফলের মধ্যে সবচেয়ে বড়টা, তো বিয়োগফল বের করার সময় প্লাস মাইনাস আসতে পারে, তো এই জন্য এটাকে মডুলাস দিয়ে দেওয়া হয়েছে পরম মান। সো পরম মান দিলেও পারো, না দিলেও পারো, কোনো সমস্যা নেই, বাট অ্যান্সারটা কিন্তু পজিটিভ রাখবা, সোজা কথা এটা। থ্যাংক ইউ 0.1 একক। হ্যাঁ, অনেকে বলতে পারছো, অনেকে হ্যাঁ 1 বাই নূরে আলম বলতেছো 1 মাইনাস 18/20, ভেরি গুড। অ্যাটেনশন, ভিসি হচ্ছে 0.1। সাফি বলতেছো, সাদমান ওরফে সাফি, ভেরি গুড। স্যার মাই ড্রিম ডক্টর, হ্যাঁ তোমাকে অবশ্যই তোমার ড্রিমের জন্য বেস্ট অফ লাক। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই সেখানে যাওয়া যাবে। 0.111, এতগুলো ওয়ান কিভাবে আসলো? এমডি আমির হোসেন বলতেছে 0.111 কিভাবে আসলো? আবার এককও দাও নাই, একক না দিলে তো ভুল। ওয়েট ভাই, চূড়ান্ত ত্রুটি বের করতে কি পরমান ব্যবহার করতে হবে? যেটা বললাম, পরমান অবভিয়াসলি আমরা ব্যবহার করব। স্যার সাউন্ডে প্রবলেম করতেছে, ইটস ইওর প্রবলেম, নেট কানেকশন ট্রাই করো, রিফ্রেশ করো। 1 in vernier 20/8. আচ্ছা 1 in vernier is 20/18, why not? ফারহান তানভীর মাহমুদ, why not 20/18 কিভাবে হয়?
20/18 কিভাবে হয়? 20/18 কিভাবে? আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম যে 20 ভাগের দৈর্ঘ্য 18 মিলিমিটার। 20 ভাগের দৈর্ঘ্য 18 মিলিমিটার। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 18/20 হবে। এটা হবে, হ্যাঁ? এত মিলিমিটার। তারপর 1 থেকে এই 18/20 বিয়োগ করে দিয়েছিলাম। এটা ছিল আমাদের VC। আচ্ছা, ঠিক আছে। নেক্সট। চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বুঝাই ফেলছি। সো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ একটা, সর্বনিম্ন একটা মান বের করার পর কেন বড় ত্রুটিটাই নিব, ছোটটা নয় কেন? ওই যে বলছি আমাদের এরর সবচেয়ে বড়, এটা যদি ভুল, তোমার ভুলটা সবচেয়ে বেশি কত হতে পারে ওইটা আমি বের করতে যাচ্ছি। ঠিক আছে, আমাকে সবচেয়ে বেশি ভুলটা, মানুষ আমার ভুলটাই চোখে থাকে, রাইট? আমি এত ভালো কাজ করলাম, কেউ আমার ভালো জিনিস দেখলো না। ওই যে আমি একটা ভুল কাজ করলাম, ওই যে আমি হয়তো একটা বকা দিলাম, সেটাই সে মনে রাখলো। তার জন্য এত কিছু করলাম, সে কিছু মনে রাখলো না। দুনিয়াতে এরকম স্বার্থপর। তাহলে সবাই নেগেটিভ জিনিসটাই মনে রাখে। হ্যাঁ, এবং নেগেটিভ মানে কত নেগেটিভ? তুমি একটা থাপ্পড় দিছো, ঠিক আছে, তুমি একটা থাপ্পড় দিছো, প্লাস পরে আবার তুমি হয়তো অন্য কিছু করছো, ঠিক আছে, আরো বড় কোনো ক্ষতি করছো। তাহলে ওই থাপ্পড়ের কথা কিন্তু সে বলবে না। যখন খোঁটা দেওয়া লাগবে তখন কিন্তু বড় কথাটাই, বড় খোঁটাটাই দিবে, যে এটা করছো আমার 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 সাথে। তাহলে ত্রুটিটাও এরকম, হ্যাঁ, আমরা সবচেয়ে বড় ত্রুটিটা নেবো, তার সবচেয়ে বড় ভুল সেটা নিব, এই জন্য। আচ্ছা, নেক্সট। Sir, the letters of the lecture sheet you provided are in opposite direction. Can you tell me, is it my personal problem? If it's not, then please do provide a proper lecture sheet immediately. That's not up to me. That's up to the Temni School Authority. ওরা হয়তো এটা একটু ভুল করেছে। আমরা এটা অবশ্যই খুব দ্রুত ঠিক করে দেব তোমাদের। রৈখিক স্কেলে পাঠ কিভাবে বের করবো? কিন্তু গাইডে রৈখিক স্কেলে পাঠ হিসেবে দেওয়া আছে 5.5 মিলিমিটার। এটা কিভাবে হলো? হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই সুন্দর। তোমরা বলতেছো যে রৈখিক স্কেলের পাঠ, দেখো এই স্কেলটার মধ্যে রৈখিক স্কেলের পাঠ, স্ক্রু গজের ক্ষেত্রে রৈখিক স্কেলের পাঠ কিভাবে বের করে? বলো কিভাবে বের করে? এই বৃত্তাকার স্কেলটা যে দাগটাকে অতিক্রম করে সেটা হচ্ছে রৈখিক স্কেলের পাঠ। তাহলে একটু খেয়াল করে দেখো তো, উপরের গুলো কিন্তু সেন্টিমিটারে দাগানো, হ্যাঁ, উপরের গুলো কিন্তু সেন্টিমিটারে দাগানো। এই যে তোমার এখানে 0, 1, 2, 3, 4, 5, রৈখিক স্কেলের পাঠ তো 5 হওয়ার কথা ছিল, 5.5 কেন? কারণ ওই যে নিচে দেখো, এটাকে আবার আরেকটা ভাগে ভাগ করা আছে। এটা এই যে নিচের দাগগুলো হচ্ছে উপরের দাগগুলোর মাঝখানে মাঝখানে, ঠিক আছে, নিচের দাগগুলো হচ্ছে উপরের দাগগুলোর মাঝখানে মাঝখানে। তাহলে মানে এখানে আসলে তোমার 5 সেন্টিমিটার শুধু না, নিচে 0.5 সেন্টিমিটার করে আগানো যায়, ঠিক আছে, 0.5 সেন্টিমিটার করে দাগাঙ্কিত আছে। এই জন্য আসলে আমরা বলছি আমার রৈখিক স্কেলের পাঠ হচ্ছে 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। যদি মিলিমিটার হয় তাহলে মিলিমিটার স্কেলে আর কি। আচ্ছা, এটা মিলিমিটার স্কেলে, তাহলে এটা মিলিমিটার হবে আমাদের, রাইট? ফাইন, কারণ আমরা জানি স্ক্রু গজে অনেক ছোট ব্যাস মাপা হয়। তাহলে ওই যে বললাম 5 এর পরে হয়তো অ্যান্সারটা হওয়ার কথা ছিল 5, বাট আমি নিচে আরেকটা দেখতে পাচ্ছি 0.5 আরেকটা দাগ আছে, ঠিক আছে, এই জন্য এটা আমাদের 5.5 হয়েছে। নেক্সট, এসআই ইউনিট কনভার্সন, মিটার টু মিলিমিটার, মিলিলিটার টু সেন্টিমিটার কিউব, এটসেট্রা গুলো বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, অলরেডি তো বুঝাই দিছি। 1 ml মানে কত? 1 ml মানে 1 সেন্টিমিটার কিউব না, নাকি 1 মিলিমিটার কিউব? বলো, 1 সেন্টিমিটার মানে কত? দেখি 1 মিলিমিটার মানে কত? তোমরা কে কে বলতে পারো? কমেন্ট গুলো আমি একটু পড়ি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আই উইল অ্যাচিভ ইট ওয়ান ডে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার হওয়ার জন্য তোমাকে বেস্ট অফ লাক। 1 ml সমান সমান কত? দেখি, আমরা সার্চ করি। তোমরা যদি কোনো কিছু না বুঝো ডিরেক্টলি ইসে চলে যাবা, গুগল মামার কাছে চলে যাবা, জিজ্ঞেস করবা 1 ml is equals to 1 সেন্টিমিটার কিউব, 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, 1 ml is equals to 1 সেন্টিমিটার কিউব। কমেন্ট গুলো কোথায় পড়তেছিলাম জানি? হ্যাঁ, এখানে পড়তেছিলাম। আমি ফেক আইডি দিয়ে ক্লাস করছি, সরি, আমি ইফা, আমি আমার ভাইয়ের আইডি দিয়ে ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে, করো ভাই। আমি এখনো লগইন করতে পারছি না কেন? অনেকে কোশ্চেন করতেছো লগইনের ব্যাপারটা নিয়ে। আচ্ছা ভাইয়া, কোন ম্যাথ গুলো করবো বলে দেন প্লিজ। এই যে ভার্নিয়ার স্কেলে ম্যাথ গুলো করবা, স্লাইড ক্যালিপার্সের ম্যাথ গুলো করবা, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা ম্যাথ গুলো করবা, আপেক্ষিক ত্রুটি বের করা ম্যাথ গুলো করবা, চূড়ান্ত ত্রুটি বের করা ম্যাথ গুলো করবা। দ্যাটস ইনাফ। যারা লগ ইন করতে পারতেছো না তারা একটা জিনিস খেয়াল করো, যে তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছিলা সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সে চেক করবা, ঠিক আছে। তোমাদের ইনবক্সে তোমাদের ইমেল আইডি
আর তোমাদের বিকাশে যে নাম্বার দিয়ে পেমেন্ট করার পর একটা ট্রানজাকশন আইডি দেয়, সেই আইডিটা হবে তোমার পাসওয়ার্ড এবং এই ইমেল অ্যাড্রেসটা হবে তোমার ইমেল আইডি। ঠিক আছে? তুমি যে পেমেন্ট করার পর তোমার মোবাইলে দেখবে একটা ট্রানজাকশন আইডি গেছে একটা মেসেজের সাথে, ঠিক আছে? ওইটা তোমার পাসওয়ার্ড হবে ওই ওয়েব অ্যাপে ঢোকার জন্য। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করতেছি অনেকে। কোশ্চেনটা ছিল হচ্ছে বাইনারি স্কেলে 18 ভাগ মূল স্কেলের 20 ভাগের সমান। আচ্ছা সেই ক্ষেত্রে কোশ্চেনটা আমরা তো বলছি যে 1 ভাগের দৈর্ঘ্য বের করে বিয়োগ করবো, সোজা কথা, এবং বিয়োগফলটা অবশ্যই আমি মডুলাসে নিব। ঠিক আছে? তাহলে তোমরা যেটা বলতেছিলে কোশ্চেনটা, তাহলে আমাদের ছিল 18 ভাগ, 18 ভাগের দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 মিলিমিটার। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য, হ্যাঁ ভেরি গুড, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য আমরা বের করবো 20/18, দেন 1 মিলিমিটার থেকে এটা বিয়োগ করবো 20/18। কিন্তু এটা করা যাবে না, কেন? কারণ 20/18 তো আসলে কত, ছোট নাকি বড়? বড় মান, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করবো না, আমরা যেটা করবো 20/18 - 1 করবো। হ্যাঁ, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, সোজা কথা 1 ভাগের মানটা বের করে 1 মিলিমিটার থেকে সেটা বিয়োগ করবো, শেষ না। আচ্ছা মিটার টু মিলিমিটার কনভার্সন, এটা আমি অলরেডি কিন্তু শিখাই দিছি না, যে তুমি আগে চিন্তা করে নাও যে 1 মিটার সমান সমান কত মিলিমিটার। 1 মিটার সমান সমান আমরা বলছি যে কত, 100 সেন্টিমিটার। সেন্টিমিটারে যাই, বড়টা থেকে আসতে ছোট যাই, তার থেকে আর ছোট যাবো। আবার প্রতি সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে যখন আমি মিলিমিটারে যাব, তখন 100 কে আমি 10 দিয়ে গুণ করে আমি মিলিমিটারে চলে গেলাম। 100 কে আমি 10 দিয়ে গুণ করে মিলিমিটারে চলে গেলাম। তাহলে এইভাবে আমি মিটার থেকে মিলিমিটারে যেতে পারবো। তাহলে মিটার থেকে মিলিমিটারে যেতে হলে বড়টা থেকে ছোটতে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, ছোট থেকে বড়তে আসতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। আর ml টু সেন্টিমিটার কিউব। আচ্ছা ml মানে আসলে যেটা বলা হচ্ছে 1 ml মানে কত, সরি এটা 1 ml, 1 ml মিলিলিটার, মিলিলিটার হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব। 1 মিলিলিটার মানে 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? মিলিলিটার, লিটারের মিলি ভাগ। ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখন চাইলে মিলিলিটার থেকে তো সেন্টিমিটার কিউব, তাহলে সমস্যা হওয়ার কথা না। এখন যেটা হতে পারে, তোমাকে হয়তো কোনো কিছু জিজ্ঞেস করতে পারে যে ধরো সাপোজ 500 বা 500 মিটার কিউব সমান সমান কত ml। এই কোশ্চেনটা হয়তো হতে পারে এইভাবে, 500 মিটার কিউব সমান 50 মিটার কিউব সমান সমান কত ml। তাহলে তুমি মিটার কিউব থেকে কিভাবে যাবা? মিটার থেকে তুমি সেন্টিমিটার, যেহেতু মিলিলিটার, ml যেহেতু মানে ml মানে কি সেন্টিমিটার কিউব, তাহলে তোমাকে সেন্টিমিটার কিউবে যেতে হবে। তাহলে তুমি কি করলা, মিটার থেকে সেন্টিমিটারে যাও। আমি জানি 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার। উই নো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তুমি জাস্ট কি করলা, তুমি জাস্ট এখানে কোথায় কোশ্চেন, তাহলে তুমি মিটার থেকে আগে সেন্টিমিটারে চলে যাও। তাহলে আমি কি করব, 50 কে আমি কি দিয়ে গুণ করব, একটা 100 দিয়ে গুণ করব। তো এখানে তো 3টা মিটার কিউব আছে, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে প্রতিটা মিটারকে তোমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে একবার 100 দিয়ে গুণ করে একটা মিটারকে সেন্টিমিটারে নেব, আবার 100 দিয়ে গুণ করে আরেকটা মিটারকে সেন্টিমিটারে নেব, আবার 100 দিয়ে গুণ করে ওই মিটারকে সেন্টিমিটারে নেব। তাহলে আমি টোটাল আলটিমেটলি সেন্টিমিটার কিউব পেয়ে যাব। আর সেন্টিমিটার কিউব মানে আসলে কি, ml। তাহলে আমার এটাই হচ্ছে ml অ্যান্সার। তাহলে জিনিসগুলো হচ্ছে ছোট ছোট ভাগে চিন্তা করে নিবা। একটা ইউনিট পারলে, একটা কনভার্সন পারলে, মিটার থেকে মিলিমিটার পারলেই তুমি বাকি সবগুলো নিতে পারবে। ইউনিট কনভার্সন গুলো লাগবে, হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্টে অনেক পেঁচাবে তোমাদের, জাস্ট একক দিয়ে তোমার প্যাচে ফেলাই দিবে। সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা আরেকজন কোশ্চেন করতেছো, এররের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম, যদি ম্যাক্সিমামটাই লাগে সবসময়, তাহলে মিনিমামটা কেন বের করবো? এখন মিনিমামটা তুমি জানো না, তো তুমি তো জানো না যে মিনিমাম এদিকে বিয়োগ করলে কি মিনিমাম হবে কিনা। এমন হতে পারে যে দুইটা এইদিকে এররটা বেশি হচ্ছে, মিনিমাম এররের দিকে এররটা বেশি হচ্ছে, তুমি তো বিয়োগ ফল নিচ্ছ। এখানে একটা কোশ্চেন সুন্দর করে বুঝাই দিই, এররের ক্ষেত্রে এখানে একটা ব্যাচ, হ্যাঁ ভালো একটা কোশ্চেন করছো। দেখো এমন হতে পারে, রিয়েল যে মানটা তুমি পাচ্ছ, রিয়েল মানটা পেলা, ধরো সাপোজ আমি যদি 100 দেই, মিনিমামটা তুমি যত পেলা 80, আর ম্যাক্সিমামটা তুমি পেলা সাপোজ 110। তাহলে আমাকে একটু বলো তো এই বিয়োগ ফলটা কত, এররটা কত? এখানে এই দুইটা থেকে তুমি এরর পাবা 10, আর এই দুইটা থেকে এরর পাবো তুমি কত, 20। দেখছো মিনিমাম কেন বের করতে হয়েছে, কারণ আমি এই বিয়োগ ফলে সবচেয়ে বড় বিয়োগ ফলটা নিব।
এই জন্য আসলে মিনিমামটা বের করতে হয়েছে। ঠিক আছে, যে তাহলে নিচের দিক দিয়ে হয়তো বড় এররটা পাইতে পারি আমি। ঠিক আছে, তাহলে এখানে 20টা নেওয়া হয়েছে এবং 20টা পাইছি আমি মিনিমাম থেকেই। সো দ্যাটস ওয়াই এখানে মিনিমামটা বের করতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন এন্ড অ্যান্সারটাও শেষ। হ্যাঁ, করো, আজকে শেষ পর্যন্ত ক্লাস করবো। যেহেতু বেশি কষ্ট করবে, অবশ্যই কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা বা তোমাদের যারা আছে উপরে আমাদের উপরওয়ালা, তিনি অবশ্যই আমাদের কষ্টের প্রতিদান দিবে। কষ্টের প্রতিদান থেকে একটা কথা বলে করে রাখি, বলি ইন্টারেস্টিং, যে আমি আমার লাইফে ইচ্ছা করে কষ্ট করতাম, জানো, ইচ্ছা করে আমার স্টুডেন্ট লাইফে আমি ফ্যান বন্ধ করে রাখতাম, ঘাইমে একদম শেষ হয়ে যাচ্ছে তাও ফ্যান বন্ধ করে রাখতাম। আমি মনে করতাম যে আমার কষ্ট দিলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। তুমি নিজেকে কষ্ট দিবা, হয়তো তুমি সেটার বিনিময়ে হয়তো আল্লাহ তোমাকে কিছু দান করবে। হ্যাঁ, তুমি অবশ্যই পরিশ্রম করতেছো, ভালো কিছু করতেছো। এখন ফ্যান বন্ধ করে গেম খেলে তো হবে না, ফ্যান বন্ধ করে পড়তে হবে, তাহলে হয়তো কিছু পাবা। সো দ্যাটস ইট, পজিটিভলি তোমাকে কাজ করতে হবে। দেখি কিছু কোয়েশ্চেন, অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা। আপনি আমার বড় ভাইয়ের মতো, অবশ্যই। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস অফ দিস কোর্স সো ফার, থ্যাঙ্কস আ লট ইমরান মুস্তাফা স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার বলতে পারো, ভাইয়া বলতে পারো, বাবাও বলতে পারো, এজ এ টিচার। সো ইউ ক্যান কল মি এনিথিং, বাট নট ছোট ভাই। হ্যাঁ, ওয়েল, জহিরুল ইসলাম, আচ্ছা কিছু বলছো না। ভাইয়া বইটা পড়ার জন্য কিভাবে পড়ালেখা করবো? অবশ্যই আমি বইটা পড়ার জন্য ক্লাস 9 এর জানুয়ারির 1 তারিখ থেকে জার্নি শুরু করছিলাম, আমার জার্নি, আমি বইটা পড়বো, তারপর বইটা আসতে পারছি। তো তুমিও চেষ্টা করো, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা। সবগুলো ম্যাথ কমপ্লিট করে স্লাইডে লিখে দিতেন তাহলে ভালো হতো। ফার্স্ট স্লাইডে দিয়েছে, আচ্ছা আমি তোমার অলমোস্ট সবকিছু তো লিখে দিচ্ছি, এরপর তুমি ম্যাথ বের করো, অ্যান্সারটা যদি না হয় আমাকে আবার কোশ্চেন করো, কোনো সমস্যা নাই, আমি অ্যান্সার দিতে রাজি আছি। ক্লাসগুলো নিতে কষ্ট হচ্ছে, তোমরা যেরকম করতে কষ্ট বলতেছো, আমার নিতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমার ভয়েস মানে ভোকাল কর্ডের প্রবলেম আছে, তাও আমি অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করছি। সো কষ্ট করতেছি, কষ্টের দামটা দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি যে আপনাকে প্রবলেমটা দিয়েছিলাম ওইটা কই? আচ্ছা, অনেকে কোশ্চেন দিয়েছো, আমি আনসার করছি। হ্যাঁ, আর কয়েকটা কোশ্চেন আছে, শেষ ক্লাস শেষ আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখি। রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত? এলসি হচ্ছে 0.01। এলসি দেয়া আছে, এলসি দেয়া থাকলে তো আর কিছুই লাগে না, আমরা জানি কি মূল স্কেলের পাঠ 4 মিলিমিটার, তার সাথে আমার লাগবে তো, আমার এখানে লাগবে তো, স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজের পাঠ লাগবে তো, বৃত্তাকার স্কেলের পাঠ লাগবে তো, বৃত্তাকার স্কেলের পাঠ না দিলে তো অ্যান্সার পারবা না, কারণ আমরা জানি রৈখিক স্কেলের পাঠের সাথে বৃত্তাকার স্কেলের পাঠ তার সাথে এলসি গুণ করতে হয়, তাহলে তুমি অ্যান্সারটা পাবা, নাহলে তো পাবা না। তাহলে এই যে এখানে এটা 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 তো অবশ্যই দেওয়া থাকতে হবে। হ্যাঁ, আবার এখানে বলতেছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। হ্যাঁ, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার সাথে আমরা এলসি কিভাবে বের করি, নরমালি এলসি কিভাবে বের করা হয়? এলসি ইকুয়াল টু আমরা বলতে পারি যে ওই যে তোমার পিচ, পিচ পিচ হচ্ছে নরমালি 1 মিলিমিটার হয়, ডিভাইডেড বাই ভাগ সংখ্যা 50। তাহলে 1/50 এটা কত আসে দেখো তো, 1 ডিভাইডেড বাই 50 এটা তো আসে 0.02। তাহলে এলসি 0.01 হয় কিভাবে? তাহলে হয়তো আমার পিচ পিচ যেটা ছিল সেটা 1 মিলিমিটার না, সেটা হয়তো 2 মিলিমিটার, সরি 0.5 মিলিমিটার। তাহলে 0.5 ডিভাইডেড বাই 50 এটা হচ্ছে 0.01। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে একটা ভুল হতে পারে যে 1 মিলিমিটার, পিচ সবসময় 1 মিলিমিটার নাও হতে পারে, 50 ভাগ ঘুরাইলে সে হয়তো অর্ধেক মিলিমিটার আগায়। তাহলে অর্ধেক মিলিমিটার আগালে 0.5 মিলিমিটার আগালো সে, ডিভাইডেড বাই 50, এটা করলে তুমি এই যে 0.01 পাবা। তাহলে এক্ষেত্রে এটাতে বোঝা যাচ্ছে কি আমার আলটিমেটলি যে পিচ, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। এখান থেকে ইনডাইরেক্টলি তুমি পিচটা বের করে ফেলতেছো। ঠিক আছে, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। আচ্ছা, রৈখিক স্কেলের পার্ট 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 0.17 হলে তারের ব্যাস কত? অবভিয়াসলি পারবা, 4 মিলিমিটারের সাথে 4 মিলিমিটারের সাথে বৃত্তাকার স্কেলের পার্ট সেটা হচ্ছে কত? 0.17। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দুইটা যোগ করে দিলে আই থিঙ্ক তোমার পেয়ে যাওয়ার কথা। বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট বলতে এখানে ওই এলসি দিয়ে গুণ করে যেটা পাওয়া গেছে হুবহু ওইটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তোমার এলসি হচ্ছে নরমালি এলসি, এখানে যেটা এলসি সেটা হচ্ছে 0.01। আর তোমার বৃত্তাকার স্কেলের পার্ট যেটা ছিল মানে ওই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কত নাম্বার ভাগ তুমি নিবা, দাগ তুমি নিবা, সেটা ছিল 17। তো 0.1 এর সাথে 0.01 এর সাথে 17 গুণ করা হয়েছে, তাহলে এটা তোমাকে ব্যাক করছে হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট।
তার সাথে তুমি 4 মিলিমিটার যোগ করছো রৈখিক স্কেলের পার্ট, তাহলে তুমি এটা অ্যান্সার, এটা হচ্ছে তোমার ব্যাস। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। নেক্সট কোয়েশ্চেন, সিলিন্ডারের দৈর্ঘ্য ব্যাস সমান, মূল স্কেলে 12 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলে পার্ট এত, সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কত? 12 সেন্টিমিটারের সাথে ভার্নিয়ার স্কেলের পার্টকে কি করবা? যোগ করবা। আবারও বলি, ভার্নিয়ার স্কেলের পার্ট মানে কি? ভার্নিয়ার স্কেলের পার্ট মানে ওই যে তুমি ভি ইন্টু ভিসি, ঠিক আছে, ভিসি কে ভি এর সাথে ভার্নিয়ার সমাপতনের সাথে গুণ করে তুমি ভার্নিয়ার স্কেলে পার্ট পাবা। এই জন্য আমি এটাকে বলছিলাম ভার্নিয়ার স্কেল রিডিং, ভিএস আর নাম দিছিলাম, ভিএস আর ইকুয়াল টু কত? ভি ইন্টু ভিসি। ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভার্নিয়ার সমাপতনের সাথে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, তাহলে এখানে তুমি যেটা পেয়েছো 12 সেন্টিমিটার সাথে এটা ভার্নিয়ার স্কেল পার্টকে যোগ করে দিবে, তাহলে 12 সেন্টিমিটার প্লাস 0.05 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। ঠিক আছে, তার দৈর্ঘ্য জানা থাকলে তোমার এখানে দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে ব্যাস 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 দৈর্ঘ্য ব্যাস সমান, তাহলে ব্যাস মানে কি? এটা হচ্ছে, তাহলে আমি এটাকে এল নাম দিই, এটা হচ্ছে দৈর্ঘ্য। ব্যাসকে আমরা ডি দিয়ে নাম করতে পারি, ডিও সেম, ডি ইকুয়াল টু এল ইকুয়াল টু এটা সেম। হ্যাঁ, এটা যেটা এটাও সেম। তাহলে ব্যাস থেকে তুমি ব্যাসটা জানতে পারবা অবভিয়াসলি, আর ইকুয়াল টু ফর্মুলা কি? আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ডি/2, ডি/2 নিয়ে ব্যাসার্ধ নিয়ে আসলাম। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এল, বা তুমি যদি ডি দিয়ে সূত্র ইউজ করতে চাও তাহলে পাই ডি/2 হোল স্কয়ার ইন্টু এল। এই তো সিলিন্ডারের আয়তনের সূত্র। এল জানো, ব্যাস জানো বা ব্যাসার্ধ জানো, অ্যান্সারটা পেয়ে যাবো। বা আমি যদি অ্যান্সারটা করেও দিই, লিখে দিই, তোমাদের অনেকে বলতেছে লিখে দিতে, তাহলে 12 প্লাস 0.05, এটা হচ্ছে 12.05 সেন্টিমিটার, তাহলে এটা অ্যান্সার আসে 12.05 সেন্টিমিটার। তাহলে এটা হবে 12.05 ডিভাইডেড বাই 2, মানে কত আসে ভাগ 2 যদি করি তাহলে 6.025, 6.025 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ আর রেডিয়াস। তাহলে পাই যে 3.1416 বসাও, আর এর মান 6.025 বসাও, স্কয়ার করো, এল এর মান কত? 12.05 বসাও, কত আসে দেখি। তাহলে পাই 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 কোথায়? পাই কোথায়? পাই তো এখানে নিয়ে আসা যায়, রাইট? আচ্ছা, আমি পাই খুঁজে পাচ্ছি না, 3.1416 ইউজ করি ইন্টু 6.025 স্কয়ার ইন্টু 12.05, তাহলে এটা আসে 1374.2 সামথিং 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 সেন্টিমিটার কিউব অ্যান্সার। তো আই থিঙ্ক এটা অ্যান্সার হয়ে গেছে। নেক্সট, আচ্ছা এন্ড অফ স্লাইড, তোমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আরেকজন কিছু কোয়েশ্চেন আমাকে দিয়েছিলাম, একটা ফেসবুক থেকে একটা আমার পোস্টের কমেন্টে একটা আমি পেয়েছিলাম, সেই কোয়েশ্চেনটা যদি আমি একটু দেখে নেই তাহলে সে বলবা যে তার কোয়েশ্চেনটা করি নাই। সো আমি সবার কোয়েশ্চেনই অ্যান্সারটা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখি আমার পোস্টে একটা কমেন্ট ছিল যে আমাকে ছবি সহ কোশ্চেনটা দিয়েছিল, আমি সেখান থেকে তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। একটা মিনিট ওয়েট করো, আমাদের অলমোস্ট 2 আওয়ার্স ধরে আমরা ক্লাস করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আছো। হ্যাঁ, আমি একটু কোশ্চেনটা দিয়ে নেই। আই এম ওয়েটিং, অনেকে ওয়েট করছিল ক্লাসের জন্য। আচ্ছা, যে রাশেদ টাশেদ দিয়ে একটা কোশ্চেন করেছো, আমি একটু ছবিটা কোনোভাবে নিব কিনা দেখে নিই, এটা কিভাবে কি করা যায়। রাশেদ তার 14 খানি স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য, কোশ্চেনটা আমি পড়ি, হ্যাঁ, অথবা আমি হয়তো নিয়ে আসতে পারি, একটু দাঁড়াও, ফেসবুক থেকে যদি আমি নিয়ে আসি ব্যাপারটা। সরি সরি, স্ক্রিনটা আমি একটু কাটছি, আমি নিয়ে আসতেছি। কোশ্চেনটা নিয়ে আসি, তোমাদের নিয়ে এসে দেই। একটা মিনিট আমরা ওয়েট করি, কোশ্চেনগুলো আমি নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই কোয়েশ্চেন। লেটস টেক এ স্ক্রিনশট এন্ড গো টু আওয়ার ক্লাস। লেটস শেয়ার দ্য স্ক্রিন। ওয়েল, হিয়ার উই আর। আমরা কোশ্চেনটা পেয়ে গেছি, একটু কোশ্চেনটা দেখি। রাশেদ তার 14 খানা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল
পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে 11.73 সেন্টিমিটার। তাহলে তার বন্ধু সুজন বলল এই পরিমাপ সঠিক নাও হতে পারে, কারণ সে তো পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে পেন্সিল দিয়ে কি বলে হ্যাঁ স্কেল দিয়ে মেপেছে। তো স্কেল দিয়ে দশমিকের পরে 70 কিভাবে আবার মাপছে? স্কেলে তো দশমিকের পরে কোনো কিছু নাই, আছে কি? হয়তো 0.5 থাকতে পারে, সেন্টিমিটারের পরে তোমার মিলিমিটারে হয়তো দাগ কাটা থাকতে পারে, ঠিক আছে, বাট সেটার পরে আবার কিভাবে যেতে পারে? যেমন ধরো 11.7 সেন্টিমিটার এতটুকু সে হয়তো মাপতে পারে, কারণ যদি মিলিমিটারে কাটা আছে দাগ সর্বনিম্ন, তাহলে 11 সেন্টিমিটারের পরে 7টা মিলিমিটার দাগ ক্রস করছে, তাহলে আমি বলতে পারি 11.7 সেন্টিমিটার। বাট এরপরে আবার 3 কিভাবে দিল সে? 11.7 সেন্টিমিটার পর্যন্ত ঠিক ছিল, বা 77 মিলিমিটার, যেহেতু মিলিমিটারে দাগ কাটা আছে তাহলে 77 মিলিমিটার পর্যন্ত সে মাপতে পারবে। মানে সরি 117 10 দিয়ে যেহেতু গুণ করব, তো হ্যাঁ 117 মিলিমিটার সে মাপতে পারলো, ঠিক আছে। কিন্তু সে 117 মিলিমিটারের পরে আবার যে 0.3 মিলিমিটার সেটা কিভাবে মাপলো সে? সেটা তো স্কেল দিয়ে মাপা যায় না, তাহলে এখানে সে ভুলটা করেছে। সে বলল সে অনেকবার পরিমাপ করে একই মান পেয়েছে। শিক্ষকের কাছে গেল, শিক্ষক তাকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন। রাশেদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। ব্যবহৃত ভার্নিয়ার স্কেল কয় ভাগ প্রধান স্কেলের কয় ভাগের সমান? ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক যেহেতু দেয়া আছে, কোয়েশ্চেনটা আই থিঙ্ক তোমরা সবাই পারবা। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেয়া থাকলে আমরা কিভাবে সলিউশন করব? আমরা একটা নতুন একটা নোটে দেখাই। তাহলে ভিসি দেয়া আছে তোমার 0.005 সেন্টিমিটার। তাহলে ভিসি সমান সমান যদি অন্য কোনো কিছু দেয়া না থাকে, ওই যে আমি কত দাগ সমান কত দাগ সেটাতে যাবো না, কারণ এখানে ওগুলো কিছু বলা নাই। ওগুলো বলা থাকলে আমি ওখানে যেতাম, যেহেতু বলা নাই তাহলে এখানে আমি S/N এর ফর্মুলাটা ইউজ করতে পারবো, ঠিক আছে, S/N এর ফর্মুলাটা ইউজ করতে পারবো। এবং এক্ষেত্রে আমি বলবো যে এস এর মান কত হবে, আমার বের করতে হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা, রাইট? কোশ্চেনটাতে যদি একটু ব্যাক করি, সরি, ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে বলো? ভার্নিয়ার স্কেলের, আচ্ছা হ্যাঁ, প্রথমত ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যাটা আমি চাইলে একটু বের করে নিয়ে আসি। ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যাটা আমরা কিভাবে বের করব? খাতা কোথায় আমাদের? এখানে খাতা। তাহলে এটা যদি 1 মিলিমিটার হয়, সাপোজ এটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে মিলিমিটার না তো সেন্টিমিটার নিতে হবে আর কি তোমার, বা এটাকে মিলিমিটার নিয়ে যেতে হবে তোমার, যে কোনো একটা। আমার কি করা যায়, চলো আমরা জানি মিলিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে কি করতে হবে? গুণ করতে হবে, রাইট? তাহলে আমি জাস্ট এখানে একটা লাইন এক্সট্রা লিখি, তাহলে আমি এটাকে সেন্টিমিটার থেকে আগে মিলিমিটারে নিয়ে যাই, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.05 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি S/N ফর্মুলাটা এখন বসাই, তাহলে দেখি কত আসে। n ইকুয়াল টু কত আসবে? 1 মিলিমিটার ডিভাইডেড বাই 0.05। সো এটা কত আসে দেখি, লেটস ফাইন্ড আউট। 1 ভাগ 0.05, সো দ্যাট ইজ আওয়ার 20। তাহলে আমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20টা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20টা। তাহলে এখন তুমি আমাকে বলো, তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ মূল স্কেলের কয়টা ভাগের সমান? দেখি এটা তোমরা কি বলতে পারো, তোমাদের থেকে সলিউশনটা একটু নেই। হয়ে গেছে, কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। আমাকে কোশ্চেনটা করেছিল ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা ছিল আমার কোশ্চেন। আমি কোশ্চেনটা, সরি, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, আমি তোমাদের থেকে কোশ্চেনটা একটু অ্যান্সারটা দেখতে চাই যে কেউ কি পারছো কিনা। অলমোস্ট কাজ কিন্তু হয়ে গেছে, কাজ অলমোস্ট শেষ। আমরা এই যে 1/0.05 এটা কিভাবে পাই, ওই ব্যাখ্যাটা থেকে কিন্তু এটা চলে আসবে। দেখি দেখি কে কে কোশ্চেন করতে পারছো, অ্যান্সারটা দিতে পারছো কে কে? আমি একটু লাইভটাতে দেখি, বেশিক্ষণ লাগবে না, আমরা শেষ করে দিব 5 মিনিট। 5 মিনিটও নেব না, ক্লাস শেষ। আশা করি তোমরা তোমাদের মানে সলিউশন গুলো পাইছো। হ্যাঁ, আমি চাইছি তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিতে। সো লেটস সি
কে কে কি অ্যান্সার দিতেছো আমাকে একটু হেল্প করো রিফাত। আমি এখন আপাতত জি ভাই। কমেন্ট লোড হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। Let me refresh. আচ্ছা আমি দেখি। হ্যাঁ 19 ভাগ 19 ভাগ 19 19 ভাগ তাহির 3 ভাগ ইসলাম আর 21 বলছেন ভাগ। 21 ভাগ সমান। আচ্ছা আম, তাজিন আক্তার সাথী 19 ভাগ, বৃষ্টি তাসরিন 19 ভাগ, এম এস বনি 19 ভাগ, আহ লিপি আক্তার 19 ভাগ। হ্যাঁ মোটামুটি মোরলেস সবাই 19 ভাগ বলতেছো, আবার কেউ কেউ বলছো 19 অথবা 21। হ্যাঁ নরমালি 21 হতে পারে, কারণ আমরা ভাগ ইটা বিয়োগ ফলটা তো ক্যালকুলেশন করি। আর যেহেতু আমাদের সোফার ওই রকম কোনো প্রবলেম আমরা দেখি নাই আমাদের বইতে, তো আমরা কমটা নিব, ঠিক আছে, যে কতটুকু ছোট। সো ওই হিসাবে আমরা বলতে পারি 19 ভাগের সমান। 19 ভাগের সমান। একজন আমাদের কি বলছে, ভাইয়া ভুল বসাইছে, 1 ভাগ 0.005, এটা হচ্ছে 200 হবে। সায়েম কংগ্রেচুলেশনস টু ইউ, তুমি আসলে ভুল করছো। ভাইয়া তো আগে 0.05 মিলিমিটার বানাই নিছি, ভাইয়া তো সেন্টিমিটারটা বসাই নাই। ঠিক আছে, ভাইয়া ভুল করি নাই। হ্যাঁ ভাইয়া ভুল করি নাই, ভাইয়া আগে সেন্টিমিটারটাকে মিলিমিটারে কনভার্ট করে তারপর সেই মিলিমিটার ভ্যালুটা আমি এখানে বসাইছি। ঠিক আছে মিস্টার সায়েম, মিস্টার সায়েম আই থিঙ্ক তুমি তোমার কোশ্চেনটা পেয়েছো। আমি সেন্টিমিটার বসাই নাই, আমি বসাইছি মিলিমিটার, এবং এটাই তুমিও ভুল করলা। গ্রেট। তাহলে আমরা বলতে পারি যে নরমালি যেহেতু আমি এস বাই এন ফর্মুলাটা ইউজ করেছি, এস বাই এন ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে অবশ্যই 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 আমার ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হবে। এক কম হবে। আমি তোমাদের কথাটা বলছিলাম না যে এস বাই এন ফর্মুলাটা কখন কখন ব্যবহার করা যায়, কখন কখন ব্যবহার করা যায়, যখন এক কম থাকে, যখন ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান হয়, তখন এস বাই এন ফর্মুলা ইউজ করতে পারবা। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হলে এই স্কেল ইউজ করতে পারবা। ভার্নিয়ার স্কেলের 30 ভাগ মূল স্কেলের 29 ভাগের সমান হলে এই স্কেল ইউজ করতে পারবা। মানে এই এস বাই এন ফর্মুলাটা ইউজ করতে পারবা। কোন কোন ক্ষেত্রে এস বাই এন ফর্মুলা ইউজ করতে পারবা বলে দিলাম, এটা যাতে ভুল না হয়। ঠিক আছে, এই স্কেলটা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবা সেটাও বলে দিলাম। এবং নিয়মটা কিভাবে আসছিল আমরা বলছিলাম, এই যে 0.05 মিলিমিটার এটা কিভাবে পেয়েছিলাম, এটা আমরা পেয়েছিলাম 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত, আমরা যদি ঐকিক নিয়মে বের করে আনতাম না, সেটা এরকম থাকতো যে 19/20, 19/20। তারপর এখান থেকে আমরা পেতাম হচ্ছে কত, যে 1/20, যেটা খেয়াল করে দেখো 1/20 হচ্ছে কত আমাদের আসে, 1 ভাগ 20, এটা আসবে 0.05, 0.05 মিলিমিটার। এবং এটা কোত্থেকে পাইছি, এই যে আমার ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান ধরে আমরা পাইছি। ঠিক আছে, তো প্রথমত 20টা কোত্থেকে পাইলাম, 20টা পাইলাম হচ্ছে এস বাই এন ফর্মুলা দিয়ে, এন এর মান 20, এস বাই এন ফর্মুলা দিয়ে এন এর মান 20 পেলাম। আর যেহেতু আমি এস বাই এন ফর্মুলা ইউজ করছি, তাহলে 20 ভাগের জন্য আমার 20 ভাগের সমান হবে মূল স্কেলের 19 ভাগের সমান। ঠিক আছে, 20 ভাগ সমান হবে মূল স্কেলের 19 ভাগ। যখন এস বাই এন ফর্মুলা ব্যবহার করতে পারবো তখন এই মানগুলোর জন্য আসলে এস বাই এন ফর্মুলাগুলো ইউজ করা যাবে, এক কম থাকলে। ঠিক আছে, নরমালি এক বেশি থাকে ওটা কখনোই আসে না। হ্যাঁ, ওটা কখনোই কোনো জায়গায় আমরা পাইনি সোফার। ওই একটা ম্যাথে পাইছিলাম, যে কোথা থেকে কোশ্চেন আনছো আমি জানি না, বাট নরমালি মোর অর লেস ভার্নিয়ার স্কেল ইউজ করা হয় ছোট, রাইট? ওয়েল আই থিঙ্ক আমার অ্যান্সারটা তোমরা পেয়েছো। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য কনফিউশন তৈরি হতো, সেই কনফিউশন এখনো তৈরি হবে না। এস বাই এন ফর্মুলা ইউজ করবো যখন এই মানগুলো থাকবে, এক কম থাকবে, তখন এস বাই এন ফর্মুলা ইউজ করবো। আর যদি এস বাই এন ফর্মুলায় এক কম না থাকে, অন্য কোনো উল্টাপাল্টা মান থাকে, তাহলে আমরা কি করব, এই যে 1 মিলিমিটার থেকে ওই 1 ভাগের মানটা বিয়োগ করে নেব। আই থিঙ্ক এখন থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখি লাস্ট কিছু কমেন্ট আমি এখানে পড়বো, আমাদের ক্লাস অলমোস্ট শেষ, উই আর ডান উইথ আওয়ার ক্লাস। এখানে ফারহান তানভীর মাহমুদ বলতেছে 1 মাইনাস এক্স বাই 20 ইজ ইকুয়াল টু 0.5 সমীকরণের মাধ্যমে। হ্যাঁ তুমি তো ধরেই ফেলছো। তাহলে আমরা যেটা করতে পারি যে এটার মান আমাদের কত আসতো, 0.05 মিলিমিটার আসতো না? তাহলে এখানে আমার যেহেতু 19টা বের করতে হবে, যেহেতু আমাকে 19টা বের করতে হবে, তাহলে তুমি এটাকে ফর্মুলাইজ করো যে 1 মাইনাস এক্স বাই 20 ইকুয়াল টু আমার আসবে কত, 0.05। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা আমার মেয়েদের ম্যাথটা সলভ করে ফেলতে পারবো, এক্স এর মানটা বের করতে পারবো। ঠিক আছে,
অথবা তুমি যখন এমসিকিউতে আসবে তখন ডিরেক্টলি তো ভাবে বলে দিতে পারবা, রাইট? যেহেতু আমাদের এস বাই এন ফর্মুলাটা অ্যাপ্লাই করা গেছে সেটা। আপনার ওয়াচ টাইমটা সঠিক কি বলতেছে কে? দেখেন L = H লেখা যায় না। L = হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা কোত্থেকে পাইলো? কে পাইলো? কে কি বলতেছে এখানে? কিছুই তো বুঝতেছি না। লেটস সি। ভাইয়া এখানে যারা ক্লাস করছে তাদের বেশিরভাগই ড্রিম হচ্ছে বুয়েট। ভাইয়া ক্লাসটা শেষ করে এখন থেকে কিভাবে বুয়েটের প্রিপারেশন শুরু করা যায় কিছু টিপস দিলে ভালো হয়। টিপস হচ্ছে পড়াশোনা করো। অবশ্যই আরেকদিন তোমাদের সাথে লাইভে এসে আমি কথা বলবো। যেহেতু আমাদের জার্নিটা 3 মাসের জার্নি। ইটস আ লং জার্নি। এখনই বলবো না। আস্তে, আস্তে। অবশ্যই, অবশ্যই একজন বলতেছে টিপস সবারই বুয়েট ইচ্ছা। হ্যাঁ, বুয়েট হতে পারে, বুয়েট নাও থাকতে পারে, ভার্সিটি ইউনিভার্সিটি থাকতে পারে, সাস্ট থাকতে পারে, জাহাঙ্গীরনগর থাকতে পারে, জাহাঙ্গীরনগর আইটি তোমাদের ড্রিম থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটি থাকতে পারে। ড্রিম অনেক কিছু হতে পারে বাট সবকিছুর জন্য পড়াশোনা করতে হবে। স্যার 2 আওয়ার্স রেকর্ড করেন। হ্যাঁ, রেকর্ড তো করতেছি। 2 আওয়ার্স কেন? আমি চাইলে তোমাদের এখন 4-5 ঘন্টাও ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নাই। অসাম, লাভ দ্যাট, নাইস। ইশতিয়াক নূর বলতেছো ভাইয়া এখানে এখন যারা ক্লাস করছে তাদের বেশিরভাগ ড্রিম। হ্যাঁ, তুমি তো বারবার এক মেসেজ দিচ্ছ, আমি অবশ্যই একদিন তোমাদের সবকিছু বলবো অবশ্যই। কিভাবে বইটার জন্য পড়বা? ভাইয়া ঘ ঘাড় লাগে গেছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম অল। ঠিক আছে সিরাজুল মনিরা, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবা সবাই। আচ্ছা মোটামুটি আমার কোয়েশ্চেন আমি শেষ করে দিয়েছি। লাস্ট জাস্ট একটু কমেন্ট গুলো পড়ে ফেলি কারণ সবাই কষ্ট পাবো নাহলে। 2 ঘন্টা ধরে ক্লাস করছো। মুন্নি আজাদ বলতেছো এক্সিলেন্ট। ভাইয়া সাদমান ওরফে সাফি বলতেছো চলো তড়িৎ কি আপনি নিবেন? হ্যাঁ, চলো তড়িৎ আমি নিবো। ওখানে সার্কিট শেখাবো, ঠিক আছে? মজার মজার সার্কিট শেখাবো। থ্যাংক ইউ ভাইয়া। আহসান কবির ভাইয়া 5% চার্জ। সাদমান ওরফে রাফি 11 আমি নিবো। হ্যাঁ। মইনুল এনডিসি স্টোরি খুবই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে বলতে পারো। হ্যাঁ, এনডিসি আমাকে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। আমাকে পরীক্ষা দিতে দেয়নি ওরা। ওরা খুব মিন। হ্যাঁ, ওরা আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সমস্যা নাই। ওদের স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করে আমি মানে কম্পিটিশন করে ভালো কিছু করছি। সো আই এম স্যাটিসফাইড। উই নিড মোর সলভিং ক্লাস। অবশ্যই যদি চাও তোমরা তোমাদের সলভিং ক্লাস হবে। স্যার আপনি নেট প্রবলেম এনডিসি স্টোরি, ওরে বাবারে এত স্টোরি কেন বলবো? অবশ্যই বলবো, একদিন স্টোরি বলবোই। প্লিজ প্লিজ অবশ্যই বলবো। পিডিএফটা পাবো ভাইয়া? অবশ্যই পাবা। কুয়েট পিডিএফটা পাবো কিনা? থ্যাংক ইউ ভাইয়া এতক্ষণ টাইম দেওয়ার জন্য। অক্সফোর্ড ড্রিম, হ্যাঁ অবশ্যই অক্সফোর্ড ড্রিম কেন বুয়েট হবে? ড্রিম হবে অক্সফোর্ড, এমআইটি, এগুলা কেন ড্রিম? বুয়েট কেন ড্রিম হবে? আচ্ছা আমারটা পড়েন। কে কে বলছো এটা আমারটা পড়েন? কুমার অন্তু, হ্যাঁ কুমার অন্তু তোমারটা পড়ে দিলাম। অস্থির ক্লাস ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নাজমা আক্তার, সাব্বির, শুভ, থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং ক্লাস। নিশাদ পারভিন বলতেছো ক্লাসটা অনেক ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমি পড়তে পড়তে আমার গলায় অনেক প্রেশার পড়তেছে। হ্যাঁ আই এম মানে সাফারিং ফ্রম ভোকাল কর্ড প্রবলেম। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সো আচ্ছা ঠিক আছে, সবার জন্য শুভকামনা। সবাই আমার কোশ্চেন গুলো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যতটুকু বোঝানোর। মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, সো হ্যাঁ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। ভুল টুল মাফ করে দিবা। কোনো ভুল থাকলে আমাকে জানাবা, তোমাদের ভুল থাকলে আমি শেখাবো। দিস ইজ দ্য ওয়ে টু মানে টিচ ইচ আদার্স। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। রিফাত কিছু কথা বলে বলো, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, কথা বলার কিছু নেই, এরা জিনিয়াস সবাই 2 ঘন্টা ধরে ক্লাস করছে। সবাইকে ধন্যবাদ সব পুরো ক্লাসটা আমাদের সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ ব্যাকে আমাদের 2 ঘন্টা ধরে আমাদের সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এরই সাথে আমি রিফাত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।